ওকে, পেজে আমরা পেজ থেকে লাইভে এখন যাচ্ছি। তো আমাদের পেজের লাইভে সবাই এক্স্যাক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা কাইন্ডলি একটু জানাবা। আজকে হচ্ছে আমাদের ওকে, লাইভে আমরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিব্রেনা নার্সিং লিমিটেডের পক্ষ থেকে আমাদের 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আমাদের বিশেষ এই পডকাস্টে। সো আমরা আজকে মূলত হচ্ছে বাংলাদেশের নার্সিং শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের নার্সদের ওভারঅল কন্ডিশন, বর্তমানে ক্যারিয়ার কেমন, নার্সদের জন্য কি কি সুযোগ রয়েছে, ফিউচারে নার্সরা পড়াশোনা করে কিভাবে তাদের ক্যারিয়ারটা ভালো করতে পারে, এই ব্যাপারে হচ্ছে আমরা কথা বলবো। বাংলাদেশের ওভারঅল নার্সিং কর্মক্ষেত্র নিয়ে, আমাদের ওভারঅল অবজারভেশন গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছে আহ, আহ, নাবিলা ইয়াসমিন। নাবিলা ইয়াসমিন এখন বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউ তে, মানে সাবেক পিজি হসপিটালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যুক্ত আছে। আমাদের সাথে আরো যুক্ত আছে ঢাকা নার্সিং কলেজ থেকে বিব্রেনের সিনিয়র স্টুডেন্ট অ্যাডভাইজার সোহেল রানা যুক্ত আছে। আমাদের সাথে শেরেবাংলা নার্সিং কলেজ থেকে আমাদের নুরানী বশির যুক্ত আছে, স্টুডেন্ট অ্যাডভাইজার বিব্রেনার। সো আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। ইনিশিয়ালি আমরা আহ, আজকে 12ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, এই ব্যাপারটা নিয়ে আমরা প্রথমে আলোকপাত করব। তারপরে সারা দেশব্যাপী আজকে খুবই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমাদের আজকের দিনটি পালিত হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করার পরে আমরা যাব যে হচ্ছে বাংলাদেশের যারা নার্সিং এর জন্য হচ্ছে পড়াশোনা করতে যাচ্ছে তাদের প্রিপারেশনটা কেমন হতে পারে। এরপরে আমরা আলোচনা করব যারা নার্স হয়েছে তারা বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিসে কর্মরত আছে, তাদের আহ, কর্মপরিধি, তাদের কোন জায়গায় তারা বঞ্চিত হচ্ছে, তাদের অপরচুনিটি, এই ব্যাপারগুলো নিয়ে। এন্ড ফাইনালি আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে নার্সিং পড়াশোনা কমপ্লিট করার পরে বিদেশে জবের অপরচুনিটি বা বিদেশে কাজ করার অপরচুনিটি, এই ব্যাপারগুলো নিয়ে। সো আমরা কয়েকটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো। সো আশা করা যায় আজকের এই পুরো সেশনটা আপনারা দেখলে আপনারা ক্লিয়ারলি আইডিয়া পাবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নার্সিং সেক্টরটা কেমন পারফর্ম করছে। যেহেতু নার্সিং নিয়ে অনেকের মধ্যে অনেক মিসকনসেপশন রয়েছে, অনেকের ভুল ধারণা রয়েছে নার্সিং পড়াশোনা নিয়ে। যেহেতু দীর্ঘদিন ধরে এই পেশা নিয়ে সেইভাবে তেমন কোনো কাজ করা হয়নি, বাংলাদেশে প্রথমবারের মতো স্মার্ট বা আধুনিক যে টেকনোলজি গুলো সেগুলো ইউজ করে সারা দেশে নার্সিং শিক্ষার্থী এবং নার্সদের জন্য বি ব্রেইনার বাংলাদেশের সর্বপ্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে এবং ওয়েবসাইট এবং হচ্ছে ওভারঅল একটা কমপ্লিট ইকোসিস্টেমের মাধ্যমে স্টুডেন্টের জন্য হচ্ছে খুব ভালো লেভেলের বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো যুক্ত করে। সেসবগুলো নিয়ে আলোচনা করব। আমি ইনিশিয়ালি প্রথমে আমি যাব আমাদের নাবিলা ইয়াসমিন। নাবিলা, এক্স্যাক্টলি আমি আজকে যে আমাদের
12ই মে নার্সিং দিবস আমরা প্রতি বছর পালন করি। সো একজন নার্স যখন সে বিভিন্ন জায়গায় কাজ করে, হসপিটালে কাজ করে বা বিভিন্ন ফ্যাসিলিটি কাজ করে, একজন নার্সের রেসপন্সিবিলিটি গুলো কি থাকে, তার কর্ম পরিধি বা কি কি কাজ তার হসপিটাল গুলোতে করতে হয়? আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই সবাইকে আন্তর্জাতিক নার্সেস ডে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 12ই মে একটা স্পেশাল ওকেশন আমাদের প্রত্যেক হসপিটালে বা নার্সিং কলেজে সবাই অনুষ্ঠিত করে এসেছে অলরেডি। সব অনেক টায়ার্ড, তো বেশি কিছু বলবো না, অল্প করেই বলবো। একজন নার্স যখন হসপিটালে আসে তখন অ্যাকচুয়ালি তার পরিবারে কি হচ্ছে বা তার পার্সোনাল লাইফে কি চলছে এগুলা তার মাথায় থাকে না। তার সামনে যে রুগীটা উপস্থিত থাকে তার কিভাবে ভালো করা যায়, সে কিভাবে একটু আরাম পাচ্ছে, মানে একটু ভালো বেটার ফিল করবে কিভাবে, সেই বিষয়ে হচ্ছে সবসময় আমরা মানে টেন্স থাকি যে ডক্টর কি অর্ডার দিল সেই অনুযায়ী মেডিকেশন গুলা ঠিকঠাক ভাবে অ্যাডমিনিস্ট্রেট করা হলো কিনা। তারপরে হচ্ছে পেশেন্ট পার্টির সাথে আমরা ডিল করি, তাদেরকে একটা আস্থার জায়গা ক্রিয়েট করে দেই যেন তারা একটু ভরসা পায়, আমাদের একটা কথাই যেন তাদের কাছে অনেক মূল্যবান হয়ে ওঠে ইন দ্যাট টাইম। সো আসলে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় প্রফেশনটা অনেক বেশি সম্মানের। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় আমরা এই সম্মানটা পাই না, বাট স্পেশালি আমি যেখানে জব করতেছি স্টিল নাও আমি ডিউটিতে। সো এইখানের প্রেক্ষাপটটা একেবারেই অন্য। আমি তো আইসিইউতে আছি, এই জন্য মানে একদম রোগীর মৃত্যুগুলো কাছ থেকে দেখি এবং রোগীর যে ক্রিটিক্যাল সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হবে একটা রোগীকে, বা পেশেন্ট পার্টিকে কিভাবে কনভিন্স করতে হবে বা পেশেন্ট পার্টিকে কিভাবে আস্থা দিতে হবে, তারা আসলে মানে পুরোপুরি আমাদের উপরেই ভরসাটা করে থাকে অ্যাকচুয়ালি। তো এই জায়গা থেকে নিজেকে অনেক বেশি সম্মানিত মনে হয়, মানে তারা তারা যে রেসপেক্টটা আমাদেরকে দেয় এটা আসলে মানে অনেক বড় কিছু পাওয়া, মানে অল্প বয়সে বলা যায় যে অনেক বড় কিছু পেয়ে গেছি এরকম টাইপ মনে হয়। আর বাইরের দেশে তো অনেক বেশি মানে ক্যারিয়ার ডেভেলপের সুযোগ রয়েছে, এটা তো জানেনই অনেকেই। তো বাংলাদেশের কিছু কিছু সেক্টরে আসলে মানে হসপিটাল সেটিংসে আসলে বলতে গেলে যে নার্সদেরকে আসলে অবমাননা করা হয়, তাদের যে তাদের যে এত কেয়ার বা এত পরিশ্রমটা এটা আসলে তাদের কাছে ভ্যালুলেস মনে হয়। এই যে যারা রিসেন্টলি আরএন পাশ করে বের হয়েছে তারা এটা ফেস করছে হসপিটালে 12,000 10,000 স্যালারি, এটা আসলে মানে কি বলবো মানে মানে খুবই নগণ্য একটা স্যালারি, যেটা অ্যাকচুয়ালি আমরা আহ, উম, অন্য থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস যে চাকরিগুলো আছে সেগুলোতেও দেওয়া হয় না, অনেক সময় গভর্নমেন্টে তো হয়ই না। সেক্ষেত্রে এটা আসলে একজন সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে মানে খুবই মানে ডিসরেসপেক্ট করা হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে বেসরকারি হসপিটাল গুলা বা বিভিন্ন বিভিন্ন ধরনের নার্সিং প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে যেগুলা হচ্ছে যে যত কম স্যালারিতে রাজি হয় তাকে নেওয়ার জন্য মানে একটা সেক্ষেত্রে হয় যে যারা মেধাবী স্টুডেন্ট বা যারা ভালো পড়াইতে পারতেছে বা যারা ভালো নলেজ নিয়ে এসেছে ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য, তারা আসলে বঞ্চিত হয় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ভালো কোয়ালিটিটা অনেক ক্ষেত্রে মানে পাচ্ছে না পেশেন্ট পার্টিরা। তখন মানে মনে করতেছে যে না, আমরা নার্সিং নিয়ে এত কিছু বলি যে নার্সিং এ এত কিছু কাজ করি, অ্যাকচুয়ালি তারা হসপিটালে গেলে এটা পাচ্ছে না, কারণ ওই আমাদের যে সেটিংস হসপিটাল সেটিংস বা আমাদের যে ম্যানেজমেন্ট হসপিটালের, তারা হচ্ছে স্যালারিটা তো প্রোভাইড করতেছে না। যার কারণে ভালো যারা কাজ করতে পারে বা যারা ভালো পড়াশোনা করে এসেছে ভালো জায়গা থেকে পড়েছে তাদের রেসপেক্টের জায়গা থেকেও তারা ওই চাকরিতে জয়েন করা থেকেও পিছিয়ে আসে, যে এর থেকে আমার জবে জয়েন না করাই বেটার, এটা অনেকেই মনে করে ফেলে। তো সেক্ষেত্রে তো কোয়ালিটি কেয়ারটা একটু কমে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা তারপরেও হচ্ছে দেখে এসেছি যে কোনো মানে যে কোনো একটা হসপিটাল সেটিংসে যে যেই কোয়ালিটির নার্স না হয় সে তার দিক থেকে সর্বোচ্চ ট্রাইটাই করে। তো এখন এটা আমি বলবো যে বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে সম্পূর্ণটাই হসপিটালের যারা হচ্ছে মেইন মানে অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তাদের উপরে হচ্ছে পুরোপুরি মানে আমাদের একটা দাবি যে হচ্ছে যদি তারা নার্সের স্যালারিটা দিকে একটু নজর রাখে, যে তাদের প্রাপ্য সম্মানটুকু যদি তাদের দিতে পারে, আশা করা যায় তারা হচ্ছে কোয়ালিটিফুল নার্স এনশিওর করতে পারবে তাদের হসপিটালে। এবং যদি একটা ভালো এডুকেটেড একজন নার্স যদি তার হসপিটালে জয়েন করে তাহলে অবশ্যই তার পেশেন্টরা
একটা ভালো কেয়ার পাবে বা তার কাছ থেকে একটা ভালো ব্যবহার পাবে অন্ততপক্ষে। যে যখন মানে এই যে বলে পেশেন্ট পার্টিদের সাথে নার্সরা খুব খ্যাচ খ্যাচ করে, খারাপ ব্যবহার করে, এটা তো আর এমনি এমনি আসে না। একটা ভালো ব্যাকগ্রাউন্ড, ওয়েল এডুকেটেড একজন পার্সন হায়ার করতে হলে যে কোনো অফিসেই একটা ভালো ডিমান্ডফুল স্যালারি দিতে হয়। তো সেখানে যদি এই জায়গার দিকটা যদি তারা দেখে, তাহলে আমার মনে হয় যে এই প্রফেশনটা আরো উন্নত হবে এবং মানুষের কাছে আরো সম্মানিত হবে। ওকে, আমাদের নাবিলা ম্যাম অনেক সুন্দর করে বাংলাদেশে বর্তমান নার্সিং কর্মক্ষেত্র এবং হচ্ছে নার্সরা কাজ করতে গিয়ে যে যে আহ, বাধার সম্মুখীন হয় এবং সেখানে বিভিন্ন হসপিটালের পক্ষ থেকে দেখা যায় যে কত কম টাকায় নার্স নিয়োগ দেওয়া যায়, এরকম একটা টেন্ডেন্সি ডেভেলপ থাকে। এরকম একটা টেন্ডেন্সির কারণে দেখা যায় আহ, দক্ষতা দক্ষতা আছে এবং খুবই ক্লিনিক্যালি শার্প এবং মানুষ ভালো কমিউনিকেশন স্কিল, গুড কমিউনিকেশন স্কিল, যে কোনো একটা টাফ সিচুয়েশন হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি, এইরকম কোয়ালিটিফুল নার্স নিয়োগ দিতে গেলে দেখা যায় যে তাকে বেশি স্যালারি দিতে হয়। এই কারণে দেখা যায় আমাদের বাংলাদেশের বেশিরভাগ বলা যায় বেসরকারি প্রতিষ্ঠানের কিন্তু একটা মেন্টালিটি থাকে কত কমে নার্স নিয়োগ দেওয়া যায়। ডব্লিউএইচও একটা রিপোর্ট প্রকাশ করেছে আজকে সমকাল পত্রিকা, যেটা দেখলাম যে সেখানে বাংলাদেশে নার্সদের মধ্যে প্রায় হচ্ছে 82% নার্সের মধ্যে দক্ষতার ঘাটতি রয়েছে। যেখানে গত 10 বছরে আমি একটা আজকে ডাটা শেয়ার করেছিলাম বিবিএন ফেসবুক পেজে, যে আমাদের 2016 সালে আমাদের যেখানে নিবন্ধিত নার্সের সংখ্যা ছিল প্রায় 55,500 জনের মতো, 2026 সালে এটা হয়েছে 1,16,584 জন। প্রায় দ্বিগুণ, প্রায় দ্বিগুণের বেশি সংখ্যক নার্স আমরা নতুন প্রোডাকশন করতে পেরেছি বাংলাদেশের প্রেক্ষিতে। কিন্তু এক্স্যাক্টলি স্বাস্থ্য খাতে এবং এই জনবলটাকে আমাদের পুরো হেলথ কেয়ার সিস্টেমে কতটুকু তার আমরা কাজে লাগাতে পারলাম, কতটুকু তাদেরকে দক্ষ করে আমরা হচ্ছে তাদের জন্য বেটার স্যালারি স্ট্রাকচার এনশিওর করতে পারলাম, তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বা তাদেরকে হচ্ছে পদোন্নতি দেওয়ার মাধ্যমে কিভাবে তাদেরকে আমরা পুনরুদ্ধারণা দিতে পারছি, কিভাবে তাদেরকে আমরা এপ্রিসিয়েট করতে পারছি, এই কাজগুলো তেমন হয় নাই। যার ফলে দেখা যায় এগুলো না দেখার কারণে দক্ষরা আসতেছে না, মেধাবীরা আসতেছে না, সেখানে একটা হচ্ছে স্কিলের ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। সো আমি নাবিলের কাছে একটা প্রশ্ন জানতে চাবো যে এই যে আমাদের বছরের পর বছর প্রমোশন হচ্ছে না, প্রমোশন আটকে থাকতেছে, স্যালারি বাড়তেছে না, বিভিন্ন জায়গায় দেখা যায় যে যখন স্যালারির জন্য দাবি করা হয় তখন বিভিন্ন হসপিটাল কর্তৃপক্ষ দেখা যায় তাকে টার্মিনেট করতেছে। এই ব্যাপারগুলো নিয়ে নাবিলা তোমার পার্সোনাল অপিনিয়ন কি? বিভিন্ন প্রাইভেট হসপিটাল বা অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু কিছু হসপিটাল এরকম মানে বিলম্বিত নিয়োগ হচ্ছে। এটা আসলে আমরা প্রায়শই ফেস করছি। ইভেন পে স্কেল নিয়েও মানে সরকার পক্ষ থেকেও আমরা তেমন কোনো একটা আশানুরূপ কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। যেটা অ্যাকচুয়ালি 15 সালে লাস্ট পে স্কেল হয়েছে, সেই সরকারি দিক দিয়েই আসি। সেখানে এখন 2026 সাল, অলরেডি দুইটা আরো পে স্কেল পাওয়ার কথা ছিল, বাট আমরা একটাও পাইনি এই পর্যন্ত। তো সেই দিক থেকে তো আমাদের আসলে একটা ক্ষোভ, কারণ আমরা পরিশ্রম তো আমাদের কম হচ্ছে না, বা আমরা কোনো একটা কেয়ার মিস করতে পারছি না। মানে আমাদের নিজেদের কাছেই খারাপ লাগে যে আমি রাগে অনেক সময় বলি যে ধুর, যা হবে হবে, পারবো না। তারপরে জনবল কম, একটা রুগীর যেখানে একটা আইসিইউ বেসে একটা রুগীর জন্য একটা নার্স হওয়ার কথা, সেখানে আমরা হচ্ছে ডিউটি করছি 2-3টা রুগী নিয়ে একজন নার্স। তো সেখানে একজন পজিটিভ পেশেন্ট অনেকাংশে থেকে যায়, এইচআইভি হোক বা এইচবিভি হোক, যেটাই হোক। তো সেক্ষেত্রে আমাদের যেমন জীবনের ঝুঁকিও আছে, ঠিক সেরকম পেশেন্টদের কিন্তু মানে কেয়ারটা তারা প্রপার পাবে না, এটাই নর্মাল গভর্নমেন্ট বেসিসে যদি দেখি। তো সেক্ষেত্রে তারপরেও নার্সরা আপ্রাণ চেষ্টা করছে যেন এক রোগীর ইনফেকশন আরেক রোগীর কাছে না যায়, যতটুকু সম্ভব ইনফেকশন কন্ট্রোল সিস্টেম পলিসি দিয়ে তারা হচ্ছে ট্রাই করে থাকে তাদের বেস্টটা, কিন্তু তারা আসলে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বারবারই। এবং বিভিন্ন সময় বিভিন্ন দলীয় সরকার আসেন এবং তারা সবাই একটা আস্থা দেন যে হচ্ছে এইবার হচ্ছে নার্সিং এর কিছু উন্নতি হবে, বা নার্সিং কে তারা একটা গুরুত্ব সহকারে দেখছে, বাইরে পাঠানোর জন্য অনেক চেষ্টা করছে। অ্যাকচুয়ালি তারা বলছে, কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না আমাদের যে প্রাপ্য সম্মানটা, বা আমাদের যে আহ মানে মাস শেষে যে আমাদের একটা তৃপ্তির জায়গা, সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না এখন পর্যন্ত। রাইট। তো সেক্ষেত্রে দেখা যায় যে বেসরকারিদের দিকে আর কি বা বলবো, যেখানে আমরা সরকারি দলের পক্ষ থেকে তেমন কোনো কিছু আস্থা পাচ্ছি না। আর বেসরকারি সিস্টেমে তো অ্যাকচুয়ালি আমরা যে এত এত নার্সিং কলেজ দেখি, এত এত নার্সিং এর টিচার দেখি, এরা আসলে কতটুকু এডুকেটেড? রাইট। ম্যাক্সিমাম হচ্ছে যেই বেসরকারি বিভিন্ন মানে অনেক আছে যেগুলার পারমিশন নাই, তারপরও নার্সিং কলেজ খুলে চালাচ্ছে।
এমন হুম এমন হুম টিচার যারা হচ্ছে কোন রকমে পাশ করে বের হয়েছে, তাদেরও তেমন কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, কোন রকমে বিএসসি হয়তো কমপ্লিট করেছে। খুব যে ভালো একজন স্টুডেন্ট এমনও না, বা ভালো পড়াচ্ছে এরকমও না। অনেক সময় স্টুডেন্টরাই কমপ্লেন করছে, ইভেন আমার কাছে অনেক স্টুডেন্ট অনেক সময় কমপ্লেন করছে পড়ানোর ক্ষেত্রে, যে আমাদেরকে তো এইভাবে কিছুই পড়ানো হয়নি কলেজে। তার হুম মানে সেই টিচারের নামে সে ব্লেম করতেছে, যে সে তো তাকে এরকম কিছুই বলে নাই। ইভেন স্টুডেন্টরা অনেক সময় প্রশ্ন করছে, কিন্তু টিচাররা পর্যাপ্ত পরিমাণে, ওই স্টুডেন্ট তো তার থেকেও কম নলেজেবল, কিন্তু তারপরেও তার ওই নলেজের যে খোরাকটা সেটা মেটাতে পারছে না, হিমশিম খেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আরো এডুকেটেড নার্সদেরকে টিচার পদে নিয়োগ প্রফেশনে দেওয়া আনতে হবে, উচিত। হ্যাঁ। হ্যাঁ, এটা আসলে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে হচ্ছে, যদি পদোন্নতি না হয় তাহলে তো আসলে সে সবসময়ই জুনিয়র পদেই থেকে যাচ্ছে। তো রাইট। সেক্ষেত্রে তাকেও হচ্ছে, তার যতই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাক, তাকেও কিন্তু মানুষ মূল্যায়নটা করছে না, যে হচ্ছে সে তো এই পদেই রয়ে গেছে 10 বছর ধরে। হুম একজন হুম সিনিয়র স্টাফ নার্স সেই 20 বছর ধরে সেই সিনিয়র স্টাফ নার্সই থেকে যাচ্ছে, কিন্তু তার যে 8 বছর পরে হোক, 3 বছর পরে হোক একটা প্রমোশনের জায়গা আছে, সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। এটা আসলে সরকার দল বেসরকারি দল সব মিলাই আসলে এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ বাংলাদেশ কেন, বিশ্বে হচ্ছে নার্সের ক্রাইসিস সারা রাইট। জীবনই থাকবে, এবং এই ক্রাইসিস মেটানোর জন্য আরো অসংখ্য নার্স দরকার। এই হসপিটাল সেটিংস এ প্রপার ট্রিটমেন্ট চালু করার জন্য। আর স্বাস্থ্য হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, যেখানে ডাক্তারদের পরেই যে প্রফেশনটার নাম সবার মনে আসবে সেটাই নার্স। সো রাইট। সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে এখানে মানে সরকারি দল বেসরকারি দল যৌথভাবে একটা মানে প্রচেষ্টা করা উচিত, যে এই নার্সিং প্রফেশনের উন্নতির জন্য। রাইট রাইট। সো নাবিলা কিন্তু অনেকগুলো একদম মানে এসেনশিয়াল পয়েন্ট টু দা পয়েন্টে হচ্ছে মেনশন করেছে যে এক্স্যাক্টলি কোয়ালিটি এডুকেশন ইনশিওর করার জন্য আমার কোয়ালিটিফুল টিচার রাখবে। এখন কোয়ালিটিফুল টিচারকে কোয়ালিটিফুল বেতন দিতে হবে, তখন কোয়ালিটিফুল টিচার পাওয়া যাবে, না হলে কিন্তু কোয়ালিটিফুল টিচার পাওয়া যাবে না। এখন আমি কম টাকা দিয়ে যদি হচ্ছে একজনকে হায়ার করি, হয়তোবা সে যদি যে যোগ্য, সে ডেফিনেটলি কম টাকা দিয়ে জয়েন করতে চাবে না। সো সে যখন জয়েন করবে, তার ভিতরে যদি ওইভাবে পটেনশিয়ালিটি না থাকে, সে কিন্তু তার এই অদক্ষতার কারণে বা হচ্ছে কম জানার কারণে সে স্টুডেন্টের মাঝখানে স্টুডেন্টকে সে দক্ষ করে তোলার জন্য সেভাবে এফোর্ট দিতে পারবে না, যেহেতু তার নিজের ভেতরেই ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে নার্সিং কলেজে যারা লেকচার রয়েছে তাদের বেতন কাঠামো পরিবর্তনে তাদেরকেও বেতন বাড়িয়ে দেওয়া উচিত, যাতে হচ্ছে আমরা ভালো টিচার পাই। ভালো টিচার পেলে আমরা স্টুডেন্ট ভালো পাবো, ভালো স্টুডেন্ট পেলে ভালো নার্স পাবো, ভালো নার্স পেলে পুরো বাংলাদেশের হেলথ সিস্টেমটা খুব পজিটিভ লেভেলে একটা পরিবর্তন আসবে। এবং যখন এটা পরিবর্তন আসবে, তখন ওভারঅল উপকারটা হবে আমাদের বাংলাদেশের মানুষেরই। মানুষ তখন হচ্ছে হসপিটালে গিয়ে একদম টপ নচ মানে ওয়ার্ল্ড ক্লাস যে নার্সিং ফ্যাসিলিটিস গুলো, যেগুলো আমরা বলি যে ইউএসএ তে যেভাবে ফ্যাসিলিটি গুলো পায় বা ইউকে তে পায়, জার্মানিতে পায়, সেই ফ্যাসিলিটি গুলো বাংলাদেশে বসেই মানুষ পাবে। তখন এই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক মানুষ দেখা যায় যে বাংলাদেশের অনেক ক্ষেত্রে ডাক্তারদের উপরে অনেকে বিরক্ত হয়ে বিদেশ গিয়ে ট্রিটমেন্ট নেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হসপিটাল ফ্যাসিলিটির অব্যবস্থাপনার কারণে অনেকে বাংলাদেশে তার ক্রিটিক্যাল কোনো পেশেন্টের দেখাইতে চায় না। আস্তে আস্তে যদি আমরা এরকম ছোট ছোট লেভেল থেকে আমরা যদি জিনিসটা পরিবর্তন আনতে পারি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যারা পেশেন্ট রয়েছে তারা ক্রিটিক্যাল কোনো ইস্যুর জন্য বাংলাদেশ থেকে অন্য কোথাও যাবে না, বাংলাদেশে ট্রিটমেন্ট নিবে, কারণ ম্যাক্সিমাম লেভেলে আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি গুলো বাংলাদেশে হচ্ছে। গত কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা ইয়ে প্রকাশ করা হয়েছিল, যে নোটিশ প্রকাশ করা হয়েছিল, আমি যদি একটু দেখাই, যে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে 30 শয্যা বেডে আমার কতজন চিকিৎসক থাকবে, নার্স থাকবে, 40 শয্যার বেডে কতজন থাকবে এবং 50 শয্যার বেডে কতজন থাকবে। সেখানে বলা হয়েছে যে 30 শয্যার বেডে চিকিৎসক ডাক্তার দরকার অন্তত থাকতে হবে 9 জন অন্তত, নার্স থাকতে হবে অন্তত 18 জন এবং পরিচ্ছন্নতা কর্মী থাকতে হবে অন্তত 9 জন। 30 যদি আমার 30 বেডের কোনো আমাদের ক্লিনিক বা হসপিটাল হয়, 40 বেডের যদি আমাদের হয় সেটা, তাহলে চিকিৎসক মিনিমাম 12 জন থাকতে হবে এবং নার্স থাকতে হবে আমাদের 24 জন। যদিও আমাদের রেশিও জানি আমাদের বাংলাদেশ অনুযায়ী 1:3, মানে একজন ডাক্তার হলে অন্তত 3 জন নার্স আমার দরকার। আর পরিচ্ছন্নতা কর্মী 40 জনের জন্য 12 জন। 50 শয্যার কোনো হসপিটাল হলে সেখানে আমার ডক্টর লাগবে 15 জন এবং নার্স লাগবে 30 জন, পরিচ্ছন্নতা কর্মী লাগবে 15 জন। এখন এইটা সরকার থেকে একদম একদম স্ট্রিক্টলি সুন্দর করে বলে দিয়েছে, কিন্তু দেখা যায় এগুলো অনেক সেটিং এ মানা হয় না। এগুলো মানতে গেলে হসপিটালের অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের প্রফিট ইস্যু হয়, তাদের বিজনেস ইস্যু হয়, তারা বিভিন্ন টাইপের মানে মানে কজ দেখায়। তো আমার মনে হয় সরকার আস্তে আস্তে যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হচ্ছে, এগুলো নিয়ে স্টেপ নিচ্ছে, এগুলোর ব্যাপারে আস্তে আস্তে প্রণোদনা দেওয়ার চিন্তা ভাবনা করছে, আই থিঙ্ক আস্তে আস্তে এটার পরিবর্তন হবে। আমরা মানে আমরা অলওয়েজ পজিটিভিটির পক্ষে, যে পজিটিভ কোনো চেঞ্জ সামনের দিকে ইনশাল্লাহ আসবে।
সো আরেকটা বিষয় আমরা একটু আমি লাস্ট বারের মতো একটু নাবিলাকে ইয়ে করবো। নাবিলা যেহেতু অলরেডি হচ্ছে আজকে প্রোগ্রাম, সারাদিন প্রোগ্রাম ছিল এবং ও যেহেতু আইসিইউতে ডিউটি, ও একটু ছুটি নিয়ে সময় নিয়ে হচ্ছে আমাদের জন্য আজকে সময় দিচ্ছে। এরপরে আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে হায়ার এডুকেশন ইন নার্সিং, এটা নিয়ে আমরা কথা বলবো। নাবিলা, এক্স্যাক্টলি যেহেতু স্টুডেন্টরা সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা, অনেক জায়গায় ভালো টিচার আছে, আবার অনেক জায়গায় ভালো টিচার নাই। তো যেহেতু ভালো টিচার সে পাচ্ছে না, সে কোয়ালিটিফুল নার্স হওয়ার জন্য, দক্ষ নার্স হওয়ার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো নার্সিং একাডেমিক পড়াশোনা আমরা বিব্রিনা থেকে চালু করেছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে, জাস্ট নার্সিং ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য। সো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো, যে এক্স্যাক্টলি যেহেতু কোয়ালিটিফুল টিচার ঘাটতি রয়েছে বাংলাদেশে, অনেক নার্সিং কলেজে ভালো ভালো টিচার রয়েছে, আবার অনেক জায়গায় নাই, যেখানে নাই বা যেখানে আছে স্টুডেন্টরা ওই ক্লাসে টপিক বুঝতে পারতেছে না, এটা আমরা রেগুলার ভালো করে ফিল করি যে স্টুডেন্টরা বলে যে ভাই আমার নার্সিং কলেজে এই সাবজেক্টে ভালো টিচার নাই, এই সাবজেক্ট টিচারের পড়া বুঝি না, কিভাবে পড়ায় বুঝতেছি না, আমি ইংলিশে আমার গ্যাপ রয়েছে, আমি বুঝতে পারছি না। এই ব্যাপারটা নিয়ে আমরা যে বিবিএনের পক্ষ থেকে আমরা একটা রেভলিউশন আমরা এনেছি বাংলাদেশে, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? অ্যাকচুয়ালি এটা আমি বরাবরই বলি, সবসময় আমার বিভিন্ন লাইভ সেশনে বা হচ্ছে বিভিন্ন শর্ট ক্লিপেও বলে এসেছি যে বি ব্রেনারের যে এই প্ল্যাটফর্মটা, এটা আমি যদি আমার স্টুডেন্ট লাইফে পাইতাম তাহলে আমার জন্য সবচেয়ে বেস্ট হইতো। কারণ এত মানে এখন যেরকম এআই এর যুগ, এইটা তো ওই সময় ছিল না। ছিল আমরা কোনো ফ্যাসিলিটিসই পাইনি, যেটা বুঝি নাই সেটা হয়তো বারবার মুখস্থ করার চেষ্টা করছি। মুখস্থ করে যেতে হয়েছে, হ্যাঁ। চেষ্টা করছি বারবার কিভাবে মুখস্থ করে রাখা যায়, কিন্তু মানে এই যে তারপরে যখন পড়ানোর সেক্টরে আসলাম, অনেক বিষয় আছে যেগুলো আমি তখন এসে রিয়েলাইজ করছি যে না, এটা আসলে এত ইজি ছিল, কিন্তু ওই টাইমটা আমার জন্য অনেক ক্রিটিক্যাল লাগছে এই বিষয়টা। তো আমি সব সময় বলবো স্টুডেন্টদেরকে যে হচ্ছে কলেজে ক্লাস হোক বা না হোক, বি ব্রেনার এমন একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর করে স্লাইড গুলো মেক করা হয় বা 10-12টা বই ঘাটার পরে একটা নোট ক্রিয়েট করা হয়, এটা আসলে রাইট, কোন কলেজ কোন শিক্ষা প্রতিষ্ঠান এত খাটবে এত না। ইফোর্ট দিবে না, এত ইফোর্ট দিবে না। কারণ হচ্ছে এক একটা টিচারের, আমিও তো কলেজে জব করে আসছি, তো এক একটা টিচারের একদিনে 5-6টা ক্লাস থাকে। সে এই 5-6টা ক্লাসের পড়াশোনা যদি বাসায় গিয়ে পড়ে, তাহলে তার ফ্যামিলি লাইফ তো আর থাকবেই না, বরং সে নিজেই পাগল হয়ে যাবে। এটা সম্ভবই না একটা একটা মানুষের পক্ষে আসলে 5-6টা সাবজেক্ট তার মানে গুছায়। কি অনেকে প্রিপারেশন না নিয়ে ক্লাসে চলে যায়? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে একটু সহজ টপিক প্রিপারেশন ছাড়াই ক্লাসে চলে যাচ্ছে। সো সেক্ষেত্রে একটা ভালো আউটপুট এটা আসলে কেউই দিতে পারবে না আমি যদি প্রিপারেশন ছাড়া ক্লাসে যাই। তো এটাই হয় নর্মালি, বাংলাদেশের যত নার্সিং কলেজ আছে সব জায়গায় এরকম হয়। কারণ আমি দেখলাম যে বেশিরভাগ কলেজে এটাকে বিজনেস হিসেবে নিয়ে নিছে, মানে যত রাইট। দেওয়া যায় একটা টিচার দিয়ে তাদের ততই লাভ হচ্ছে, কারণ এক টিচার দিয়ে তারা 5-6টা সাবজেক্ট হচ্ছে হ্যান্ডেল করে ফেলতেছে। নতুন করে আর টিচার নেওয়া লাগতেছে না, আর টাকাও বেতন দেওয়া লাগতেছে না। বেতন দিতে হচ্ছে না, আবার এই টিচারদেরকে তো ফিক্সড স্যালারিতে নিয়ে নিছে, সো বেতন হ্যাঁ, হ্যাঁ। বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তো এটা তাদের খুব ভালো একটা বিজনেস। বাট আমি হচ্ছে, আমরা যখন ক্লাস নিচ্ছি বিব্রেনারে, আমরা হচ্ছে 10-12টা বই দেখে সুন্দর করে নোট করে, তারপরে যে টিচার ক্লাস নিবে সে আবার ওটা রিচেক করে, সে প্রিপারেশন নিয়ে সে অ্যাড করতেছে বা কখনো স্লাইড বাদ দিচ্ছে। তো এই জিনিসটা আসলে অনেক ওয়ান্ডারফুল একটা জিনিস, মানে এটা যারা ক্লাস করতেছে তারা তো মানে অবশ্যই বুঝতেছে যে তাদের কতটা বেনিফিট হচ্ছে। এখন না বুঝলেও তারা পরীক্ষার সময়, আমাদের বিগত যে ব্যাচ গুলো বের হয়েছে, তারা কেন সেকেন্ড ইয়ারের ক্লাস চাচ্ছে, কারণ তারা অবশ্যই বেনিফিটেড হয়েছে ফার্স্ট ইয়ারে। একটা স্টুডেন্ট যদি বেনিফিটেড না হয়, সে পরের বছর তো যোগাযোগই করবে না, বরং তারা প্রত্যেক বছরই বলতেছে সেকেন্ড ইয়ারের ক্লাস দেন, থার্ড ইয়ারের ক্লাস দেন, ইভেন এখন তো ফোর্থ ইয়ারেরও ক্লাস চায়। মানে হ্যাঁ, এরকম সিচুয়েশন হয়ে গেছে যে ফোর্থ ইয়ারের right. স্টুডেন্টরাও বলতেছে যে বিব্রেনারের ক্লাস হইলে আমরা ভর্তি হব। মানে হুম, এরকম একটা সিচুয়েশন যে রিসার্চে প্রবলেম হচ্ছে, অনেকে হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং বুঝতে সমস্যা হচ্ছে, তো হুম, বলতেছে হুম। যে বিব্রেনারে তো অনেক ধরনের টিচার আছে, এক একটা ডিপার্টমেন্টের ডক্টর আছে, সো এখানে তো মানে এই টপিক গুলো ইজি। আর নার্সিং কলেজগুলোতে হয় কি, যেমন হচ্ছে গাইনি, তারপরে সাইকিয়াট্রিক, এগুলো তো মানে ডক্টরদের ডিপার্টমেন্ট স্পেশালি, রাইট। তো তারা এই বিষয়ে স্পেশালিস্ট। আমি একজন নার্স হিসেবে যতটুকু বুঝাইতে পারবো বা একটা ডিজিজ সম্পর্কে যতটুকু ক্লারিফাই করতে পারবো, অবশ্যই একজন ডক্টর আমার থেকে ভালো পারবে, এটা নর্মাল একটা ইস্যু। রাইট। সো এই বি ব্রেনারে তারা কিন্তু ডক্টরদের ক্লাস পাচ্ছে সরাসরি, কিন্তু নার্সিং কলেজগুলোয় টাকা বাঁচানোর জন্য, মানে বিজনেস করার জন্য তারা হচ্ছে ওই তেমন ওই বেশি ডাক্তার নিয়োগ দেন, একজন দুইজন নিয়োগ দিয়ে রাখে ওই বা একজন দেখানোর জন্য, কিন্তু ক্লাস ওইভাবে হয় না সব। রাইট। ক্লাস,
শুধু ওই অ্যানাটমিতে হয়তো পায় ফার্স্ট ইয়ারে একটু, মানে অ্যাট্রাকশনের জন্য, যাতে ওই যে রেজিস্ট্রেশনটা হয়ে যায়, তারপর আর কলেজ চেঞ্জ করতে পারবে না, এইটুকু হ্যাঁ, হচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য ফিজিওলজি আর অ্যানাটমি ক্লাসটা দেওয়া হয়। এরপর থেকে আর নাই নাই, মানে তারা ফোর্থ ইয়ার পর্যন্ত কোনো ডাক্তারের চেহারাও দেখতে পাবে না আর, এরকম right. একটা। তার মানে এটা তো একটা এক লেভেলের প্রতারণা যে হ্যাঁ, বেসরকারি নার্সিং কলেজ কিছু কিছু যারা হচ্ছে এরকম একটা প্রতারণা করে যে প্রথমে দেখে আমাদের এখানে এত এত জন ডাক্তাররা আমাদের এই এই ক্লিনিক্যাল বিষয়গুলো ক্লাস নেবে, এরপর দেখা যায় যে একটা ক্লাস নেওয়ার পর আর কোনো চেহারাই দেখে না ডাক্তার, রাইট? ম্যাক্সিমাম 90% কলেজগুলোতে এরকম হয়, তবে খুব মানে খুব কম সংখ্যক যারা একটু হয়তো বা মেনটেন করতেছে, ইদানিং ট্রাই করতেছে। অবশ্যই ভালো আছে, সব যে খারাপ এমন না, কিছু কিছু ভালো আছে অবশ্যই, কিন্তু যারা মানে এই ক্লাসগুলো পাচ্ছে না বা যাদের, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যাদের প্রবলেম হচ্ছে ক্লাসে, একজন টিচার তো আমি কখনোই বলবো না যে টিচার খারাপ, একজনের কাছে সবাই বুঝেও না। যেখানে তোমরা ভালো বুঝতেছো, যেমন যদি বি ব্রেনের বিভিন্ন ধরনের টিচার আছে, কেউ নার্স আছে, কেউ ডক্টর আছে, এক একজন এক এক ডিপার্টমেন্টের, তো এখানে তোমরা ট্রাই করতে পারো। আমি ওদের উদ্দেশ্যে বলবো যে এখানে ট্রাই করতে পারো, বেসিকটা ক্লিয়ার থাকলে মানে 4 বছরের যে এইটাকে বলা হয় ফার্স্ট ইয়ারটাকে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন কোর্সটা করলে 4 বছর অনেকটা ইজি হয়ে যাবে। বিশেষ করে ইংলিশের যে জড়তাটা, নিজে নিজে ইংলিশ সেন্টেন্স মেক করে লিখতে পারবে, এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে ফার্স্ট ইয়ারে। সো এটা দূর হবে। আবার লাইসেন্সের অনেক মানে বড় একটা অঙ্কের প্রশ্ন আসে প্রিপারেশন ফার্স্ট এখানেই হয়ে যাবে, হ্যাঁ, কারণ রাইট? ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি সাবজেক্ট। সো সেক্ষেত্রে এটাও অনেক ইমপ্রুভ হয়। তো আশা করব বি ব্রেনার সেকেন্ড ইয়ারও খুলবে, যাতে আমার স্টুডেন্টরা একটু আশার আলো হ্যাঁ, দেখতে পায়। ওরা ঠিক আছে। আর নাবিলা যেহেতু রিকমেন্ড করেছে, নাবিলা সুপারিশ করেছে স্টুডেন্টের পক্ষ থেকে, আমরা অবশ্যই এটা চিন্তা ভাবনা করবো। আমরা একটা দেখি, আমরা একটা মানে পোল করব যে কতজন শিক্ষার্থী সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের জন্য ইন্টারেস্টেড। তাহলে আমরা যদি পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী পাই তাহলে আমরা অবশ্যই হচ্ছে করব, যেহেতু আমরা কোয়ালিটিটা ইনশিওর করতে যাচ্ছি, কোয়ালিটি এডুকেশন। কারণ যেহেতু আমাদের দক্ষ নার্স লাগবে, ডব্লিউএইচও রিপোর্টটা পড়ে আমি এটুকু বুঝলাম যে না, এক্স্যাক্টলি বিবেনার সঠিক পথে আছে যে আমরা কোয়ালিটি এডুকেশন নার্স ডেভেলপ করার জন্য আমরা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি ডব্লিউএইচও বাংলাদেশের ক্ষেত্রে পয়েন্ট আউট করতে পারছে যে না, এক্স্যাক্টলি বাংলাদেশে এখানে ঘাটতিটা রয়েছে। তো নাবিল অলরেডি বলে দিয়েছে যে স্টুডেন্টের জন্য, স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ারে বেটা সার্ভিস না পেতো আমাদের এখান থেকে, তাহলে কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চাইতো না। তো ডেফিনেটলি আমরা এমন কিছু প্রোভাইড করছি যেটা স্টুডেন্টের লাইফে লং টার্মে ভ্যালু এড করছে বলে কিন্তু চাচ্ছে, রাইট নাবিলা এটা? হুম, সেটাই। আচ্ছা, ঠিক আছে। আমি এবার, নাবিলা থ্যাংক ইউ সো মাচ তোমার মূল্যবান সময়ের জন্য। আমরা এবার হচ্ছে শৈলানার কাছে যাব। শৈলানা ঢাকা নার্সিং কলেজে এখন রয়েছে। সো শৈলানা দীর্ঘদিন ধরে বিবিনার সাথে কানেক্টেড, শিক্ষার্থীদের সকল প্রকার পড়াশোনা রিলেটেড হেল্প করার জন্য শৈলানা কাজ করছে। সো অ্যাজ এ সিনিয়র স্টুডেন্ট অ্যাডভাইজার, শৈলানা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল বিভিন্ন টপিক গুলো নিয়ে আমাদের স্টুডেন্টের সহায়তা করছে। সেই ব্যাপারে আমাদের ক্লাসগুলো মানে ফাউন্ডেশন করছে, ক্লাস নেওয়ার সাথে সে যুক্ত আছে। আমি যে টপিকটা নিয়ে শৈলানার কাছে জানতে চাবো সেটা হচ্ছে নার্সিং পড়ে কোন কোন রাস্তা একটা শিক্ষার্থীর জন্য ওপেন আছে, বা হায়ার স্টাডির জন্য একজন নার্সিং স্টুডেন্ট বা একজন নার্স কোন কোন রাস্তায় যেতে পারে। এটা একটু যদি ক্লিয়ারলি আমাদের ফিউচার যারা নার্স হবে বা অলরেডি নার্স হয়ে গেছে তাদের জন্য ক্লিয়ারলি একটু তুমি তোমার আইডিয়াটা শেয়ার করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আসসালাম। শুরুতেই সবাইকে আন্তর্জাতিক দিবসের শুভেচ্ছা। আমাদের নার্সিস দিবসের যে স্লোগানটা ছিল এটা হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, ইম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফ। আসলে এই স্লোগানটা আমাদের মনে করিয়ে দেয় যে যদি নার্সদের শিক্ষায়, দক্ষতায়, নেতৃত্বে বিনিয়োগ করা হয় তাহলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী হবে। তো স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে অবশ্যই আমাদের শিক্ষিত হতে হবে, মানে হায়ার স্টাডিজের বিকল্প নেই। তো নার্সিং এ উচ্চশিক্ষার গুরুত্ব সম্পর্কে যদি বলি, যে বর্তমান বিশ্ব আসলে শুধু বেসিক ডিগ্রি যথেষ্ট নয়। বর্তমান বিশ্বে যে নার্সিং এর যে চাহিদা, বেসিক ডিগ্রি শুধু যথেষ্ট নয়, এখন হচ্ছে স্কিল্ড, তারপর হচ্ছে স্পেশালাইজড রিসার্চ বেসড নার্স পুরো বিশ্ব চায়। আগে নার্সদের শুধু সেবাদানকারী হিসেবে দেখা হতো, কিন্তু এখন নার্সরা আসলে রিসার্চার, এডুকেটর, আইসিইউ স্পেশালিস্ট, ওটি স্পেশালিস্ট, হেলথ কেয়ার লিডার এগুলো হিসেবেও কাজ করে থাকে। দেশে যদি উচ্চশিক্ষার কথা বলি তাহলে আমাদের বেসিক যে নার্সিং এর কোর্সগুলো আছে, এখানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং, এগুলো হচ্ছে নার্সিং এর বেসিক কোর্স। এরপরে যেটা আসে সেটা হচ্ছে নার্সিং এর হায়ার স্টাডিজ এর প্রথম ধাপ। এখানে আমরা হচ্ছে এমএসএন, মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং, বা হচ্ছে এমপিএইচ, মাস্টার্স অফ পাবলিক হেলথ, এগুলো করতে পারি। বর্তমানে বাংলাদেশে নার্সিং এ পিএইচডি প্রোগ্রামও চালু হয়েছে সম্প্রতি বিএমইউ তে।
বাংলাদেশে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে হচ্ছে মাস্টার্স এর জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ নিয়ানার যে প্রতিষ্ঠান আছে, এখানে আমরা মাস্টার্স প্রোগ্রাম করতে পারি। এরপরে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন যে নিপসম আছে, এখানে নিপসম হচ্ছে ডক্টর নার্স সবাই মিলে মাস্টার্স টেস্ট করতে প্রোগ্রামে পারে, রাইট। ডক্টর নার্স এর সঙ্গে তারা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে ওখানে তারা হচ্ছে চান্স পায়। এরপরে যদি আমরা বলি যে হচ্ছে বিশ্ববিদ্যালয় লেভেলে, যেমন হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে একমাত্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় লেভেলে নার্সিং এর একটা ফ্যাকাল্টি আছে আলাদা। হুম। হায়ার স্টাডিজ এর জন্য আমরা এগুলো চুজ করতে পারি। এরপরে হচ্ছে IUBAT, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজি। এটা বাংলাদেশে আমি বলবো হচ্ছে নার্সিং কে প্রতিনিধিত্ব করতেছে বর্তমানে বাংলাদেশের হয়ে বিশ্বের দরবারে। এখানে বিভিন্ন আন্তর্জাতিক স্টুডেন্ট আসে বিভিন্ন দেশ থেকে, ফিলিপাইন, থাইল্যান্ড, বিভিন্ন মালয়েশিয়া থেকে বিভিন্ন স্টুডেন্ট আসে। তো বাংলাদেশের মতো একটা জায়গায় বিদেশ থেকে নার্সিং করার জন্য বাংলাদেশে আসতেছে, অবশ্যই এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। রাইট। এরপরে যদি বলি আমরা গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং আছে। সম্প্রতি আমরা একটা নিউজ যেটা রাইট, ভাইরাল শুনেছি যে হয়েছে। হুম, হুম। এনফ্লেক্স সেন্টার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য, অনেক মানে ভালো আমাদের হবে। নার্স স্কিল এনক্লেভ হওয়ার যে জিনিসটা কি এক্স্যাক্টলি, এটা যদি একটু বুঝায় বলো শিক্ষার্থী সবার জন্য, যে এনক্লেভ জিনিসটা কি, বা বিদেশে পড়ার জন্য আমেরিকা বা ইউকে বা অস্ট্রেলিয়াতে যে নার্স হিসেবে যেতে চায়, তাহলে কি পরীক্ষা দিতে হয় বা কি লাগে না লাগে, এটা একটু বুঝিয়ে বলো। আসলে ভাই এনক্লেক্স এক্সামটা হচ্ছে একটা লাইসেন্সিং এক্সাম। বাংলাদেশে বিএসসি বা ডিপ্লোমা বা মিডওয়াইফারি কোর্স শেষ করার পর আমরা যেমন একটা লাইসেন্সিং এক্সাম দিই, যে এক্সামটা দেওয়ার পর আমরা বাংলাদেশি রেজিস্টার্ড নার্স হিসেবে বাংলাদেশে জব করতে পারি বা পরিচয় দিতে পারি যে আমি বাংলাদেশি নার্স। এরকম USA, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশে যখন আমি আন্তর্জাতিক নার্স হিসেবে নিজেকে পরিচয় দেব, তার জন্য একটা এক্সাম, এটা হচ্ছে এনক্লেক্স বা হচ্ছে CBT বা ওস্কি। বিভিন্ন দেশের বিভিন্ন এক্সাম থাকে। এনক্লেক্সটা হচ্ছে USA, কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলোর জন্য। এটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল লাইসেন্স এক্সামিনেশন, এনক্লেক্স। এরপরে CBT এবং ওস্কি শুধুমাত্র ইউকের জন্য। এরপরে অস্ট্রেলিয়ার জন্য। তারপরে হচ্ছে আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য প্রোমেট্রিক এক্সামের ব্যবস্থা আছে। তো এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে আমরা ইউরোপ বা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রেজিস্টার্ড নার্স হিসেবে লাইসেন্স পাবো আর কি। তখন সারা বিশ্বে আমরা নিজেদেরকে সেবাদানকারী হিসেবে পরিচয় দিতে পারবো, শুধু বাংলাদেশ না, বিশ্বের দরবারে। আচ্ছা শুনুন, আমি একটা প্রশ্ন করি, এখানে বেতন কেমন থাকে? বাংলাদেশে আমরা নার্সদের বেতন বৈষম্য নিয়ে আজকে আমরা শুনলাম, আলোচনা করলাম। সো বিদেশে এক্স্যাক্টলি হচ্ছে বেতন বেতন কাঠামো কেমন, মানে কেমন, বাংলাদেশে টাকায় কেমন টাকা বেতন পায়? বেতন কাঠামো আমরা যদি বলি, এখন হচ্ছে আসলে ইউরোপের বেতন কাঠামোর সঙ্গে বাংলাদেশের বেতন কাঠামো তুলনা করলে আমাদের বেতনটা আসলে কিচ্ছু না। ইউরোপের যে হয় তারা হচ্ছে ঘন্টা প্রতি, এমন হয় যে ঘন্টা প্রতি তাদের হচ্ছে 30 থেকে 40 হাজার এরকম। মানে হচ্ছে তাদের যেহেতু ইউরোপে যেমন ইনকাম তেমন খরচ, এই দিক বিবেচনায় আসলে ঘন্টা প্রতি 30 থেকে 40 হাজার এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা, মানে ডিপেন্ড, মানে ডিফার করে, ইউএসএ তে একরকম, ইউকে তে একরকম, ওভারঅল জি তারা জি। ভালোই ভালোই ইনকাম করে। সো এই ক্ষেত্রে স্টুডেন্টরা এরকম বিভিন্ন প্রাইস রেঞ্জ গুলো বা মানে কি বলে যে স্যালারি রেঞ্জ গুলো জানার জন্য চ্যাট জিপিটি বা গুগলের সহায়তা নিলে তারা একটা একটা ক্লিয়ার একটা ডাটা পেয়ে যাবে যে কোথায় কেমন সুযোগ রয়েছে। রিসেন্টলি হচ্ছে জাপানে কিন্তু হচ্ছে সরকার থেকেও হচ্ছে জাপানে নার্সদের হায়ার স্টাডি এবং নার্সদের কাজ করার জন্য কিন্তু অনেক সুযোগ উন্মোচিত হয়েছে। জাস্ট জাপানিজ ভাষা শিখতে হবে, ভাষা শিখলেই কিন্তু হচ্ছে বিদেশে মানে অ্যাজ এ নার্স হিসাবে যাইতে পারবে। সো এরকম অনেকগুলো রাস্তা কিন্তু হচ্ছে আগে থেকেই ছিল, এখন নতুন নতুন আরো ওপেন হচ্ছে। বিভিন্ন দেশে বাংলাদেশি নার্সের চাহিদা বাড়ছে। এখন আমরা যদি আরো বেশি দক্ষ নার্স আমরা বাংলাদেশ থেকে তৈরি করে দিতে পারি, তাহলে তারা কিন্তু নিজের জন্য যেভাবে হচ্ছে সে একদম ফিনান্সিয়াল ফ্রিডম, তার কি বলে যে সে ইভেন ক্ষেত্র বিশেষে দেখা যায় বাংলাদেশে অনেক টপ পেইড জবের চেয়েও বিদেশে নার্স হিসাবে কাজ করে তার চেয়ে বেশি স্যালারি একজন নার্স পাবে। এবং সেখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট, জব সিকিউরিটি এবং পার্সোনাল যেই সিকিউরিটি ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি বাংলাদেশের চেয়েও। কারণ সেখানে অনেক কিছুই থাকে যেগুলো হচ্ছে ইন্স্যুরেন্সের থ্রুতে হয়, তো সেক্ষেত্রে অনেক কিছুই একটা উন্নত জীবনধারা ইনশিওর করতে পারে। আচ্ছা শুনলে না, বাংলাদেশ থেকে তো বিদেশে গিয়ে অ্যাজ এ নার্স হিসাবে কাজ করছে বা সফল হয়েছে এরকম কয়েকজনের নাম কি তুমি বলতে পারো আমাদের অডিয়েন্সদের জন্য?
জি ভাই, অবশ্যই। যদি হচ্ছে আসলে সফল ব্যক্তিদের কথা বলি তাহলে অবশ্যই ডিএনসিএন হিসেবে আমি ঢাকা নার্সিং কলেজ থেকে যারা হচ্ছে সফল হয়েছে তাদের কথাই বলবো। তো যদি আমি বলি তাহলে আমাদের হচ্ছে ঢাকা নার্সিং কলেজের থার্ড ব্যাচের নাহিদা আক্তার আপু বর্তমানে হচ্ছে ইউএসএ তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তিনি জব করতেছে নার্সিং এ। এরপরে যদি বলি তাহলে আমাদের হচ্ছে সালমা শামস আপু, ইনি হচ্ছে জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এরপরে হচ্ছে রাজশাহী নার্সিং কলেজের মাহবুবা উরিন টাটা আপু আছেন। তো এরকম অনেকেই হচ্ছে পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করেছেন হায়ার স্টাডিজের যে ব্যাপারটা। এছাড়া যদি আমি হচ্ছে জবের জন্য বলি, যে এনক্লেক্স এক্সাম সম্প্রতি আমাদের ব্যাচ থেকে, সরি আমাদের কলেজ থেকে রিসেন্ট বের হয়েছে এমন ব্যাচ হচ্ছে আমাদের 13তম ব্যাচ। তো 13তম ব্যাচ থেকেও আমাদের হচ্ছে ইনক্লেক্স পাশ করেছে এমন অনেকেই রয়েছে। যেমন হচ্ছে রাকিবুল ইসলাম রাকিব ভাইয়া রয়েছেন। মানে আমাদের বিএসসি প্রোগ্রাম শেষ করার 6 মাস বা 1 বছরের মধ্যেই তিনি এখন ইউএসএ নার্স হিসেবে নিজের নামের পাশে ইউএসএ আরএন বিডিআরএন লিখতে পারছেন। তো হুম। আসলে আগ্রহ থাকতে হবে, আমাদের অনেক সুযোগ রয়েছে। আমরা যদি পরিশ্রম করি, আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আসলে উচ্চ শিক্ষা প্লাস হচ্ছে বাহির দেশে জব ফ্যাসিলিটিস আমরা এগুলো গ্রাব করতে পারবো। ওকে, আচ্ছা, যদি একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকেই হায়ার এডুকেশনের জন্য যেহেতু বেসিক স্ট্রং রাখতে চায়, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কি কি অপরচুনিটি আছে যে ফার্স্ট ইয়ার থেকে কেউ ভালো করে পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে বিব্রেনের কোনোভাবে তাদেরকে সহায়তা করতে পারে কিনা? আমরা সবাই জানি হচ্ছে একটা যদি আমরা ঘর নির্মাণ করি তাহলে তার ফাউন্ডেশনটা অবশ্যই শক্তিশালী এবং মজবুত হতে হবে। তো বাংলাদেশের নার্সিং শিক্ষা ব্যবস্থা যেটা হয়ে থাকে যে আসলে স্টুডেন্টদের বেসিকটা ক্লিয়ার হয় না, এই কারণে তারা লাইসেন্সিং এক্সামেও ফেল করে। এরপরে হচ্ছে জব সেক্টরে গিয়েও তারা জব পায় না, হতাশায় ভোগে। তো এই ব্যাপারটা দূর করার জন্য বাংলাদেশে এই প্রথম যে বি ব্রেইনার একটা নার্সিং কে কেন্দ্র করে যে একটা রেভলিউশন সৃষ্টি করতে যাচ্ছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। একমাত্র বি ব্রেইনারই যারা হচ্ছে স্টুডেন্টদের একাডেমিক থেকে শুরু করে তাদের অ্যাডমিশন এবং হচ্ছে নার্সিং কলেজে ভর্তি হওয়ার পর তারা যে সমস্যাগুলো ফেস করতে পারে এজন্য ফাউন্ডেশন কোর্সে যে ব্যাপারটা, এইটা খুবই একটা প্রশংসার দাবিদার। তো ফাউন্ডেশন কোর্সে আসলে স্টুডেন্টদের যেভাবে বেসিক ক্লিয়ার করা হয়, তারা যদি ফার্স্ট ইয়ার থেকে এই ব্যাপারগুলো মেনে চলে তাহলে তাদের পুরো 4 বছর বা 3 বছরের যে জার্নি এটা অনেকাংশেই সহজ হবে এবং লাইসেন্সিং এক্সাম বা জবের ক্ষেত্রে তারা অনেক আগে থাকবে অন্যান্য যে স্টুডেন্ট আছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা সৈরানার কাছ থেকে বাংলাদেশের থেকে নার্সদের হায়ার স্টাডি এবং বাংলাদেশের মধ্যেও নার্সদের বিভিন্ন যেই হায়ার স্টাডির অপশন গুলো রয়েছে, এমএসএন করার অপশন গুলো রয়েছে, এগুলো সম্বন্ধে ডিটেলসে বলেছে, ইনস্টিটিউট গুলোর নাম বলেছে, এবং বাংলাদেশ থেকে যারা সাকসেসফুলি হায়ার স্টাডির জন্য পড়াশোনা করার জন্য বিদেশে গিয়েছে এবং আলটিমেটলি তারা কমপ্লিট করতে পেরেছে তাদের হায়ার স্টাডি এবং খুবই হাই স্যালারিতে তারা জব করছে দেশে এবং বিদেশে। সো সেক্ষেত্রে অবশ্যই দ্যাটস এ পজিটিভ সাইন। তবে একটা বিষয় আমি বলে নেই, টেকনিক্যাল যে কোনো নলেজ তোমার ফার বেটার দেন এনি কাইন্ড অফ থিওরিটিক্যাল নলেজ। সামনে যে দিন আসতেছে তোমার এআই চ্যাট জিপিটি বা অন্যান্য যেই হচ্ছে তোমার এই তোমার কোম্পানিগুলো রয়েছে, এগুলোর কারণে নলেজ এত এক্সেসিবল হয়ে যাচ্ছে, যাদের কাছে একদম মানে তোমার এই স্কিল রয়েছে যেগুলো একদম হাতে ধরে শেখার মতো স্কিল, যেগুলোর জন্য হিউম্যান ইন্টারাকশন লাগে, যেখানে তোমার ইমপ্যাথি লাগে, সিম্প্যাথি লাগে, তোমার মানবিকতা লাগে, এইরকম একটা প্রফেশনাল চাহিদা কিন্তু ডেফিনেটলি শুধু থিওরি নির্ভর যে কোনো প্রফেশনের চেয়েও কয়েক গুণ বেটার এবং সামনে এটার ডিমান্ড বাড়বে। এক্ষেত্রে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলবো, হ্যাঁ অবশ্যই বাংলাদেশে ভালো সাহিত্যিক দরকার আছে, গবেষক দরকার আছে, আমাদের মানে ভালো হচ্ছে আমাদের কি বলে যে রাজনীতিবিদের রাজনীতি বুঝে এরকম পলিটিক্যাল সায়েন্স পাড়ার লোকজন দরকার আছে। কিন্তু সবাই পলিটিক্যাল সায়েন্স পড়ে তো সবাই রাজনীতিবিদ হবে না, সবাই তো এটা হবে না। তার মানে এমন একটা বিষয় তুমি অনার্স করলা যেটার অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু নাই, তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে তুমি এমন একটা চাকরিতে গেলা, সেই চাকরিতে তুমি হচ্ছে ধরো তোমার স্কিল লাগবে যে তুমি কিভাবে হচ্ছে একটা মেশিন চালাও, তো তোমাকে ও পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড দেখলে সে চাকরি দিবে না। তুমি একটা ব্যাংকার হিসাবে যাও, তোমার চাকরি দিবে না, সহজ দিতে চাবে না, কারণ তোমার ওই ব্যাকগ্রাউন্ডটা নাই, ওই টপিকে তোমার আন্ডারস্ট্যান্ডিং নাই। তুমি একজন নার্স যদি সে চায়, সে কিন্তু তার এই ক্রিটিক্যাল কেয়ার এই স্কিলটা তার আছে, সে যেমন হসপিটালে তার হচ্ছে তার সুযোগ হচ্ছে, সে বিদেশে যাইতে পারতেছে, তার একটা মার্কেটে ভ্যালু আছে, যে ভ্যালুটার কারণে সে স্কিলটা সেল করে। বাংলাদেশে এখন হয়তো সে কম, তুলনামূলক কম স্যালারি পাচ্ছে বিদেশের তুলনায়, কিন্তু সামনে এইটার ডিমান্ড দেশে এবং বিদেশে অনেক বাড়বে। যেটা বাড়বে না
তোমার ওই থিওরিটিক্যাল নলেজ, যেটা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অনার্স করা বিভিন্ন শিক্ষার্থীরা এখন বেকারত্বের কারণে হতাশায় ভুগতেছে। বেকারত্ব নার্সিং এর ক্ষেত্রেও আছে, বেকারত্ব অনার্সেও আছে, কিন্তু কোথায় বেকারত্ব বেশি যদি এটা বলো, নার্সিং প্রফেশন থেকে অনার্স লেভেলে ফার ফার তোমার বেকারত্ব অনেক বেশি, অনেক বেশি। এইটা তোমরা অনেকেই এখন বুঝতেছো না। অনেকে হয়তো বা হচ্ছে নার্সদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্যালারি শুনে অনেকে ভয় পাচ্ছ যে এত কম স্যালারি। আমি বলবো তুমি যদি একদম প্রপারলি এডুকেটেড হইতে পারো, স্কিলফুল হইতে পারো, কমিউনিকেশন স্কিল তুমি ডেভেলপ করতে পারো, নিজেকে সেভাবে গড়ে তুলতে পারো, তাহলে আমি বলবো ডেফিনেটলি তোমার পক্ষে হাই স্যালারি সম্পন্ন একজন নার্স হওয়া সম্ভব, এবং সেটার জন্য তুমি যে স্কিল প্রয়োজন সেটাকে নিজেকে সেই লেভেলে তুমি নিয়ে যাওয়ার জন্য তুমি শ্রম দিবা। ডেফিনেটলি তোমার জন্য বেটার কিছু মানে অপরচুনিটি অপেক্ষা করছে। এই যে বিভিন্ন রাস্তা নার্সিং এ আসলে কিন্তু ওপেন থাকতেছে, কিন্তু তুমি অনার্স করার ক্ষেত্রে তুমি পরবর্তীতে তোমার লাইফের এই বেকারত্বের পরিসংখ্যানটা তুমি নিজে ঘাটো, নিজে একটু গুগল করো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার পরে কতজন শিক্ষার্থী তোমার বাংলাদেশের একদম শ্রম শক্তিতে ডাইরেক্ট অবদান রাখতেছে, কত পার্সেন্ট তোমার চাকরি পাচ্ছে, কত পার্সেন্ট তোমার বেকার থাকতেছে, এটা তুমি নিজে গুগল করলে ডিটেলসে তুমি পেয়ে যাবা। বাংলাদেশে বিভিন্ন পরিসংখ্যান হয়, বিভিন্ন এই রিলেটেড রিসার্চ হয়, এগুলো ঘাটাঘাটি করলেই পাবা। কারণ এখন তুমি হয়তো মনে করতেছো নার্সিং এ এত কষ্ট করে পড়বো, এত কষ্ট করে পড়বা বলেই কিন্তু এটা ভ্যালুয়েবল। আর একটা মনে করতেছো আমার তো অনার্স লেভেলে এত কষ্ট নাই, এত কষ্ট নাই বলেই কিন্তু সেটা রিস্কের মধ্যে আছে এই যুগে। সহজ হিসাবে, এটা কিন্তু কঠিন কিছু না, সহজ হিসাবে আমি একদম ক্লিয়ারলি বললাম। আচ্ছা, আমাদের সাথে এরপরে আমরা যে টপিক নিয়ে আলাপ করবো, আমাদের সাথে নুরানি আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমরা নর্মালি প্রথমে বাংলাদেশের নার্সদের কর্মক্ষেত্র নিয়ে আমরা নাবিলার কাছ থেকে শুনলাম, এরপর আমরা শৈলানার কাছ থেকে নার্সদের হচ্ছে ফিউচার নিয়ে আমরা শুনলাম। এবার হচ্ছে আমরা নুরানির কাছ থেকে শুনবো যে একজন শিক্ষার্থী এসএসসি পরে একজন শিক্ষার্থী যদি সে নার্স হতে চায়, তাহলে তার জার্নিটা সে কেমন কিভাবে শুরু করতে পারে, তার বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি এই ব্যাপারগুলো, তার জিপিএ কেমন লাগবে, তার কত নাম্বার থাকা লাগবে, কোথায় মার্ক ডিস্ট্রিবিউশন কি, কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষার জন্য লাগবে, সে কিভাবে পড়বে, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু নুরানির কাছে একটু জানতে চাবো। নুরানি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সকলকে আসসালামু আলাইকুম এবং আজকের সেশনে স্বাগতম। আর ফার্স্ট অফ অল সবাইকে নার্সদের শুভেচ্ছা এবং অভিনন্দন যে এখন সবাই যুক্ত হয়েছে, তারা জানতে পারবে যে আমাদের নার্সিং এর ফিউচার কি, ক্যারিয়ার কি এবং নার্সিং এ পড়াশোনার ক্ষেত্রে আমরা ঠিক কিরকম ভাবে আগাতে পারি। তো আমরা এই নার্সেস ডেটা আসলে কেন পালন করি? 12 মে আমরা পালন করি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বার্থডে হিসেবে। মানে তিনি আমাদের মডার্ন নার্সিংটাকে বিশ্বের দরবারে ইন্ট্রোডিউস করেছিলেন ফার্স্ট। এবং মডার্ন নার্সিং এ আমাদের যে যে স্টেপগুলো প্রয়োজন, যেমন স্যানিটেশন প্রয়োজন, তারপরে আমাদের বিভিন্ন যে প্রসিডিউর আছে, যেমন আমাদের ইনজুরি হলে ব্যান্ডেজিং এর প্রসিডিউর গুলা কিভাবে আরো ডেভেলপ করা যায়, সেই সাথে ট্রিটমেন্ট করার পর রোগীর যে মানে ডক্টর একটা ডিজিজ ডায়াগনোসিস করার পর তার যে রেস্ট অফ দ্য ট্রিটমেন্ট সেইটা কিন্তু একজন নার্স সামলায়। এবং এই পুরো বিষয়টাকে ফার্স্ট অফ অল তিনি আমাদের কাছে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন। এবং তারপর থেকে আমাদের আজ পর্যন্ত মোটামুটি নার্সিং সেক্টরটা অনেক বেশি ডেভেলপড হয়েছে। আগে অ্যাডমিশন ছিল না, এখন অ্যাডমিশন যুক্ত হয়েছে। আগে যেটা হতো যে মানুষ নর্মালি চিন্তা করতো যে কোনো রকম ভাবে এসএসসি পাস করে তারপর নার্সিং এ ঢোকা যায়, বাট এখন যেটা হয় সেটা হচ্ছে যে একজন স্টুডেন্টকে খুব ভালোভাবে এইচএসসি পাস করতে হয়। শুধু পাস না, একদম ভালো রেজাল্ট করতে হয়, যেহেতু এখানে জিপিএ এর একটা ব্যাপার স্যাপার আছে। এরপরে একটা লং টার্ম অফ অ্যাডমিশন জার্নি সেটা পার হতে হয়। এরপরে সেই অ্যাডমিশনেও একটা ভালো রেজাল্ট করে, টপ নচ একটা রেজাল্ট করে তারপর সে একটা সরকারি নার্সিং কলেজ আশা করতে পারে। তো এই যে ডেভেলপমেন্ট প্রসেসটা, এটা কিন্তু বেশ অনেক দিন মানে অনেকদিন যাওয়ার পর আমরা পেয়েছি। আগে বিএসসি ছিল না, বিএসসি যুক্ত হয়েছে, বিএসসি যুক্ত হয়েছে মোটামুটি 16-17 বছর হয়ে গেছে। এরপর এখন 3টা সেক্টর আলাদা আলাদা স্পেশালাইজড হয়েছে, বিএসসি, ডিপ্লোমা, মিডওয়েফারি। যার যেটাতে পছন্দ, যার যেটাতে স্কিল মনে হয় যে আমি এই জায়গাটাতে স্কিল আমার ডেভেলপ করতে পারবো, আমি আমার স্কিল দিয়ে সেই জায়গাটাকে ডেভেলপ করতে পারবো, সেই জায়গায় সে চুজ করতে পারে, সেই জায়গায় নিজেকে ইনক্লুড করতে পারে, মানব সেবাই ইনক্লুড করতে পারে। সবচেয়ে বড় যে ব্যাপার, একজন নার্সই কিন্তু হচ্ছে যে একজন পেশেন্টের একদম সরাসরি সংস্পর্শে থাকে। মানে একজন ডক্টর তো ডিজিজ ডায়াগনোসিস করে দিয়ে যাচ্ছে, সে ট্রিটমেন্ট লিখে দিয়ে যাচ্ছে, এরপরে এই ট্রিটমেন্টটাকে ইমপ্লিমেন্টেশন করা, ট্রিটমেন্টটাকে বাস্তবায়ন করা সম্পূর্ণটাই কিন্তু নার্সের দায়িত্ব। তো সম্পূর্ণ একটা প্রসেসের মাধ্যমে আমরা বর্তমান নার্সিং সেক্টরটাকে পেয়েছি।
এবং এখানে যদি আমি সুযোগ সুবিধার কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে বিএসসির ক্ষেত্রে আমরা 4 বছরের বিএসসি কোর্স শেষ করার পর আমরা বিসিএস দিতে পারি। জেনারেল বিসিএস যেটা, সেটাতে অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও অন্যান্য যে কোনো জব সেক্টরে একজন বিএসসি স্টুডেন্ট বিএসসি নার্সিং শেষ করার পর অ্যাপ্লাই করতে পারে, যেহেতু বিএসসি হচ্ছে অনার্স সমমান। এছাড়াও তারা চাইলে হসপিটাল জব চুজ করতে পারে। এছাড়াও তারা পিএইচডির জন্য, হায়ার ডিগ্রির জন্য বিদেশে যেতে পারে। তো অনেক রকম স্কোপ আছে। এরপর ডিপ্লোমার কথা চিন্তা করলে, ডিপ্লোমা থেকে তারা ডিপ্লোমার 3 বছরের কোর্স শেষ করার পর 1 বছরের পোস্ট বেসিক আছে। এরপরে এমএসসি করতে পারে, পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারে, হসপিটাল জবগুলো চুজ করতে পারে। এছাড়াও এনজিও গুলা আছে সেগুলাতেও তারা হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে থাকতে পারে। এছাড়া যদি মিডওয়াইফারির কথা বলি, মিডওয়াইফারিদের ক্ষেত্রে হচ্ছে মিডওয়াইফারিকে মূলত বলা হয় হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার স্পেশালিস্ট। মানে তারা সম্পূর্ণ মাতৃ স্বাস্থ্য যেটা এবং শিশু স্বাস্থ্য যেটা, সেটা তারা দেখাশোনা করে। এছাড়াও মানে তাদের জব সেক্টরের কথা বা তাদের অপরচুনিটির কথা যদি বলি, যে আমাদের যে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার গুলো আছে, এছাড়াও যে চাইল্ড ডে কেয়ার সেন্টার গুলো আছে, সেগুলোতে তারা জব করতে পারে, বিভিন্ন এনজিওতে জব করতে পারে, তারাও হায়ার ডিগ্রির জন্য বিদেশে যেতে পারে। তো লটস অফ অপরচুনিটিস এখানে আমাদের রয়েছে। এরপর আমি যদি একটু অ্যাডমিশন প্রসেসের কথা বলি, যারা মোটামুটি অ্যাডমিশন জার্নিটা পার করেছে তারা জানে যে অ্যাডমিশন জার্নি ইজ এ লং প্রসেস। কারণ একজন স্টুডেন্ট এইচএসসি শেষ করার পরেও আহ, মোটামুটি 1 বছরের মতন একটা সময় পায় অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেওয়ার, এবং সেটার প্রিপারেশনটা সো টাফ। যেটা আগে মনে করা হতো যে সহজেই প্রশ্ন ব্যাংক পড়ে অ্যাডমিশন দিয়ে পাশ করে নেওয়া যায়, বাট এখন তো সেটা না। এখন দেখা যায় যে আমাদের এইচএসসি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই মোটামুটি একটা ভালো রকমের দক্ষতা থাকলে, ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এগুলার উপর মোটামুটি ভালো রকমের দক্ষতা থাকলে, তবেই একটা স্টুডেন্ট হচ্ছে তার অনুধাবন পাওয়ার যেটা, সেটা তারা কাজে লাগিয়ে অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করতে পারে। আগে যেরকম দেখা যেত যে মানে শুধু একটা রিডিং পড়েই মোটামুটি বই কভার করে তারপরে তারা অ্যাডমিশনে বসতো। এখন আমরা যেহেতু অ্যাডমিশন স্টুডেন্টদের কেয়ারে আছি, তাদেরকে গাইডলাইন দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আহ, প্রত্যেকটা সাবজেক্ট আমরা মোটামুটি 2 থেকে 3 বারের মতন রিভিশন করিয়ে তাদেরকে ইম্পর্টেন্ট টপিক গুলা একদম সুন্দর করে শেষ করিয়ে তারপরে অ্যাডমিশনে বসাই। এরপরে দেখা যায় যে অ্যাডমিশনে তারা মোটামুটি একটা ভালো রেজাল্ট করে তারপর টপ কলেজগুলা অর্জন করতে পারে। তো ইটস সো টাফ এখন। এতটা ইজি না যে একজন স্টুডেন্ট সহজেই নার্সিং এ ভর্তি হয়ে যেতে পারবে। ওকে, সো আমরা নুরানির কাছ থেকে বাংলাদেশে নার্সিং ভর্তি প্রস্তুতি এবং এটার ব্যাপারে অপরচুনিটি গুলো কি, কিভাবে নিবে না নিবে, এই ব্যাপারে আমরা একটা গ্লিমস পেলাম। যদিও আজকে আমাদের এটা ব্যাপার না, এটা নিয়ে আমরা পুরো বছর ব্যাপী কাজ করি। এটা নিয়ে রেগুলার আমাদের বিভিন্ন ফেসবুক পেজে কন্টেন্ট যায়, গাইডলাইন যায়, ক্লাস যায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশের নার্সদের বর্তমান অবস্থা এবং এটার ফিউচার কি, এটা নিয়ে হায়ার এডুকেশনের সুযোগ কি, এগুলোই আমরা মূল আলোচ্য বিষয় ছিল। সো আমরা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আজকে আমরা মূলত যেহেতু 12ই মে, প্রতি বছর বিবেনার পক্ষ থেকে এই দিনে আমরা বিশেষ কিছু আয়োজন করে থাকি। সেই হিসাবে আজকে আমাদের এই আলোচনাটা, মানে অনেকে আলোচনা সভা দেখবে, বিভিন্ন আলোচনা সবাই সবাই ওয়েট করে যে কখন হচ্ছে খাবার টাবার দিবে, আলোচনা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে খাবার টাবার খেয়ে চলে যাবো, রাইট? আজকে দেখবা যে তোমাদের বিভিন্ন নার্সিং কলেজগুলোতে যে কখন কেক দিবে, কেক দেওয়ার জন্য সবাই ওয়েট করছিল, যে যখন কেক খাওয়াবে কেকটা কাটা, কেকটা খাওয়া পর্যন্ত ওয়েট করতেছে। কি আলোচনা করতেছে এটা শোনার দরকার নেই। এটা কিন্তু হয়, এটা ধরো হচ্ছে আমরা যখন মানে স্টুডেন্ট লেভেলে ছিলাম তখনও আমরা এটা ফিল করছি। তোমরা স্টুডেন্ট থাকলে তো ডেফিনেটলি যে কখন কেক কাটবে। সো এক্স্যাক্টলি আজকে আমাদের বিব্রেনার পরিবারের আমাদের 3 জন সদস্য, যারা এক্স্যাক্টলি দীর্ঘ সময় ধরে বিব্রেনারের থ্রোতে বাংলাদেশের হাজার হাজার নার্সিং শিক্ষার্থীকে দক্ষ নার্স হওয়ার জন্য এবং নার্স হওয়ার জন্য দুইটা, একটা হচ্ছে নার্স হওয়ার জন্য অ্যাডমিশন প্রসিডিউরের মধ্যে দিয়ে তাকে নার্স বানানো, মানে তাকে নার্সিং স্টুডেন্ট বানানো, এবং নার্সিং স্টুডেন্টকে দক্ষ নার্স বানানো, এবং দক্ষ নার্স হওয়ার পরে তাকে ভালো একটা চাকরি পাওয়ানো। দেখো 3টা ফেজ, একটা অ্যাডমিশন ফেজ, একটা একাডেমিক ফেজ, একটা জব ফেজ। 3টা ফেজ নিয়ে কিন্তু আমরা বিব্রেনারের পক্ষ থেকে আমরা কাজ করি। আমাদের অনেক বড় একটা টিম। আমরা শুধুমাত্র বাংলাদেশে হাইপার ফোকাসড অন নার্সিং এডুকেশন সেক্টর, যেখানে আমরা কোয়ালিটি নার্সিং এডুকেশন ইস্যু করার ট্রাই করছি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর যদি ধরি, আমাদের ফাউন্ডেশন কোর্সে 500 স্টুডেন্ট যদি হয়, একটা নার্সিং কলেজে 100 স্টুডেন্ট করে যদি হয়, তার মানে 5টা নার্সিং ইনস্টিটিউটের সমান স্টুডেন্ট কিন্তু বিবিআরে প্রতি বছর শুধুমাত্র আমাদের ফাউন্ডেশন কোর্সেই পড়ে। সো দেখা যায় সেক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা জায়গাটা অনেক বেশি।
যে সেখানে একটা নার্সিং ইনস্টিটিউট তার 100 স্টুডেন্টকে যতটুকু তার মানে সে তার সার্ভিস দিত, আমাদের কিন্তু তার 5 গুণ বেশি সার্ভিস দিতে হয়, যেহেতু স্টুডেন্ট সংখ্যাও অনেক বেশি, আমাদের লায়াবিলিটিস এন্ড দায়বদ্ধতাও বেশি। তো এটা আমরা করার ট্রাই করি। লাইক দ্যাট আমাদের অ্যাডমিশন ফিজেও এরকম আমাদের দায়িত্ববোধ কাজ করে, যেহেতু হাজার হাজার শিক্ষার্থী আমাদের এখানে অ্যাডমিশনের প্রিপারেশন নেয়, আমাদের উপরে ভরসা করে। এই জন্য আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজররা, আমাদের মডারেটররা, আমাদের বিবিএ স্টাররা, আমাদের অফিস স্টাফরা, আমাদের সম্মানিত টিচাররা, আমাদের যারা অ্যালুমনাই রয়েছে তারা, আমাদের যারা এক্স্যাক্টলি আমাদের টেকনিক্যাল টিম রয়েছে তারা, সবাই মিলে এমন একটা ইকোসিস্টেম আমাদের এই স্টুডেন্টের জন্য ইনশিওর করে যাতে সে টপ নচ লেভেলের সার্ভিসটা পায়। এবং বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিব্রেনার একটা জায়গায় ডিফারেন্ট, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ফেজে ফেজে কিউসি করি, মানে কোয়ালিটি কন্ট্রোল করি, যে আমরা যা দিচ্ছি দেওয়ার জন্য দিলে সেটা নর্মাল দেওয়া যায়, কিন্তু কোয়ালিটি কন্ট্রোল ইনশিওর করে যে গুণগত মান রক্ষা করে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা এটা আমাদের প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে করার ট্রাই করি। সো আজকে মূলত এটাই আমাদের আলোচ্য মেইন বিষয় ছিল। সামনে আমাদের আরো নার্সিং সেক্টরের শিক্ষার্থী এবং যারা নার্স হয়েছে তাদের জন্য আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো চলবে। আমাদের অলরেডি যেহেতু নার্সিং জবের জন্য আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, একদম রেগুলার ফ্রিতে এক্সাম হচ্ছে, স্টুডেন্টরা চাইলে বিভিন্ন অ্যাপ ইনস্টল করে ফ্রিতে রেগুলার এক্সাম দিতে পারে, প্রতি একদিন পর পরে না জবের জন্য প্রিপারেশন নিতে পারে একদম ফ্রিতে। জবের জন্য আমরা এই বছর একদম ফ্রিতে সবার জন্য সিনিয়র স্টাফ নার্স এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে তোমার অ্যাডমিশন টেস্ট নেয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ফ্রিতে 2026 সালে আমরা এটা ফ্রিতে রেখেছি। সো যদিও আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, আমাদের অনেক পরিমাণ খরচ হচ্ছে, বাট আমরা প্রথম বছরের জন্য যাতে বি ব্রেইনারে নার্সদের চাকরির জন্য কতটুকু হেল্প করতে পারে এই ব্যাপারটা সবাইকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা এবছর ভর্তুকি দিয়ে হলো সবার জন্য আমরা এটা ফ্রিতে রেখেছি, যাতে আমাদের থ্রোতে বিবিনারে প্র্যাকটিস করার মাধ্যমে সবাই চাকরিতে ব্যস্ত আছে, জব করতেছে, ডিউটি করতেছে, এর ফাঁকে যখন একটু রিল্যাক্স সময় পাচ্ছে বিবিনার অ্যাপে ঢুকে আমাদের অ্যাপের মধ্যে সেই ক্লাসটা দ্রুত স্পিড বাড়িয়ে দেখে নিতে পারতেছে, পিডিএফটা দেখে নোটটা দেখে নিতে পারতেছে, এক্সামটা দিয়ে এসে যাচাই করে ফেলতে পারতেছে তার টপিকের নলেজটা ক্লিয়ার কিনা। সো এই যে আমরা সবার জন্য যে একটা কন্ট্রিবিউট করতেছি যে ওয়েলফেয়ারটা নার্সিং কমিউনিটির প্রতি, আই থিঙ্ক এই কমিউনিটির জন্য আমরা গত কয়েক বছর ধরে যেভাবে ডেডিকেটলি কাজ করছি, এই ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ আমরা রক্ষা করতে চাই। এবং আমরা যতদিন বিব্রেইনার আমাদের মানে এই পৃথিবীতে সাস্টেইন করে ততদিন আমরা বাংলাদেশের নার্সিং কমিউনিটির জন্য টপ কোয়ালিটির আমরা সার্ভিস ইনশিওর করতে চাই। এবং আমরা চাই বাংলাদেশের থেকে অনেক দক্ষ নার্স বের হোক এবং অনেক দক্ষ নার্স দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় পড়ুক। এবং সেখানে আমরা এটুকু চাই সেখান থেকে যাতে বিব্রেইনার স্টুডেন্টের সংখ্যাই বেশি থাকে, যে যারা তার নার্স হওয়ার কোনো একটা ফেজে বিবিএনের সাথে সে ছিল, অথবা অনেকে একদম অ্যাডমিশন টেস্টে বিবিএনে থাকে, একাডেমিকও বিবিএনে থাকে, আবার হচ্ছে দেখা যায় সে জবের জন্য বিবিএনে থাকে, এরকম যাতে আমরা ইনশিওর হয়। আমরা এই জন্য আমরা দেখা যাবে যে আমরা হায়ার এডুকেশনের জন্য আমরা গাইড করার ট্রাই করবো। সামনে ধরো তোমার মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে নার্সদের পড়ানোর জন্য, সেখানে আমরা গাইড করার ট্রাই করবো। এনক্লেসের জন্য আমরা হচ্ছে গাইড করার ট্রাই করবো। আমরা ওইটির জন্য গাইড করা ট্রাই করবো, নার্সদের ইংলিশ স্পোকেন নিয়ে আমরা গাইড করা ট্রাই করবো। তো আমাদের অনেক অনেক জায়গায় কাজ করার সুযোগ রয়েছে এই নার্সিং সেক্টরে। সো এগুলো নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে। সো আমরা ক্রমান্বয়ে করবো। আমরা যেহেতু আমরা প্রথমে বলেছি উই ওয়ান্ট টু ইনশিওর দ্য কোয়ালিটি, সো কোয়ালিটি ইনশিওর করে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা পুরো বাংলাদেশের নার্সিং কমিউনিটিটাকে উই ওয়ান্ট টু সার্ভ। সো এক্ষেত্রে আমাদের মেইন যে ভরসার জায়গাটা, আমাদের উপরে যারা ভরসা করে সেই শিক্ষার্থী এবং তাদের অভিভাবক যারা তাদেরকে সাপোর্টটা দেয়। সো আমরা এই শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সকলের প্রতি আমি আজকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের লাইভ সেশনটা দীর্ঘায়িত করবো না, শেষ করছি। শেষবারের মতো আমি নাবিলার কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিব। নাবিলা, ওভারঅল আমরা স্টুডেন্টের জন্য যে দীর্ঘ সময় ধরে কাজ করছি, সো স্টুডেন্টের জন্য শেষ 1 মিনিটে তুমি কিছু বলবা কিনা, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য সবসময় অনেক অনেক দোয়া থাকবে এবং তাদেরকে বলবো আমি সবসময় যে যেখানেই পড়ুক না কেন বা তারা যেভাবেই তাদের পড়াটা কমপ্লিট করুক, পড়তে হবে। বি ব্রেইনার গোছায় দিবে, বি ব্রেইনার সবকিছু রেডি করে দিবে, কিন্তু পড়াতে দিবেন না, পড়াটা সহজ করার টেকনিক গুলো দিয়ে দিবে, কিন্তু পড়তে হবে। এটা হচ্ছে রাইট। না পড়লে অ্যাকচুয়ালি সে নিজে গেইন করতে পারবে না। নিজের লাইফটা শাইন করার জন্য হলেও তার পড়তে হবে যেভাবেই পড়ুক, কিন্তু বোঝানোর জন্য, টেকনিক গুলো ধরায় দেওয়ার জন্য অবশ্যই বি ব্রেইনারে আমরা যারা টিচার্স টিম আছি সব সময় সর্বোচ্চ চেষ্টাটাই করি আমাদের তরফ থেকে।
এবং অনেক সময় দেখা যায় ক্লাসে অনেকের কমেন্ট পড়া হয় না, অনেকে এটা নিয়ে আবার মাইন্ড করে। তো সেক্ষেত্রে আমি বলি যে ওদের ওই কমেন্ট গুলো স্কিপ হয়ে গেলে পরবর্তী ক্লাসে যদি ওরা একটু বলে দেয় বা মনে করায় দেয়, সেগুলো হচ্ছে মানে সলভ করা হবে, এটা প্রবলেম না। বা তাদের যে পার্সোনাল গ্রুপ আছে সেখানে প্রশ্ন করলেও কিন্তু আমরা আনসারটা হ্যাঁ, করি। সেখানে অ্যাডভাইজাররা আছে, যে কোনো প্রশ্ন করলে সেখানে যে অ্যাডভাইজাররা কোনো একটু সময় প্রশ্ন লাগলে করলেই উত্তর করে দিয়ে দেয়। দেয়। তো এইগুলা নিয়ে ওরাইট হওয়ার কিছু নাই, তবে এইবারের ব্যাচ গুলা দেখতেছি অনেক বেশি মানে চার্মিং। ওরা মানে হোমওয়ার্ক টাইম টু টাইম করতেছে, মানে ওরা ক্লাস নিয়ে মানে অনেক এক্সাইটেড, মানে ওদের রাইট, কাছে রাইট। ভালো লাগতেছে নার্সিং। তো ভালো লাগতে হবে, ভালো না লাগলে পড়া হবে না। সো আশা করব যে এই ব্যাচটা আরো ভালো করবে গতবারের ব্যাচের তুলনায়। সো এই বলেই শেষ করতেছি আজকে। সবাইকে থ্যাংক ইউ সো নার্সিং মাচ নাবিলা, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক তুমি ধন্যবাদ। যেহেতু ডিউটির মাঝখান থেকে আমাদের জন্য একটু সময় বের করেছো, আমাদের অডিয়েন্সদের জন্য না, সচরাচর। অ্যাকচুয়ালি বি ব্রেনার হচ্ছে আমার একটা ভালো লাগার জায়গা। সো ভালো লাগার জিনিসের প্রতি মানে একটা টাইম বের করা এমন কোনো কিছু না। সো এই থ্যাংক ইউ কারণে সো মাচ, থ্যাংক ইউ নাবিলা। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর একটা আলোচনা বা আয়োজনের করার জন্য। কারণ ইনশাল্লাহ আমরা চেয়েছি একদম অ্যাকচুয়ালি উন্মুক্ত মানে আলোচনা আসলে যেখানে বলতে পারি নার্সিং আমরা। এর আসলে উন্নতিটা দরকার, বা নার্সিং সেক্টরে একটু কাজ করা দরকার। আর স্টুডেন্টরা যদি এখন থেকে সচেতন না হয় তাহলে হচ্ছে তাদের ইমপ্রুভমেন্ট হবে না। সেই গতানুগতিক ভাবেই যদি তারা চলতে থাকে তাহলে তারা অ্যাকচুয়ালি লাইফে শাইন করতে পারবে না। আর এখনকার যে যুগটা আসতেছে নার্সিং, এটা খুবই প্রতিযোগিতামূলক যুগ। তো এখন টিকে থাকার জন্য অনেক পড়তে হবে, তো অনেক পরিশ্রম করতে হবে। আর মানে হচ্ছে ভালোভাবে বুঝতে হবে জিনিসটা। আর এটা আসলে না বুঝে মুখস্থ করলে কিছুই থাকবে না। সো মুখস্থ করার জন্য হলেও বুঝতে হবে। তো এই হচ্ছে তাদের জন্য কথা থাকবে যে তারা যদি ক্লাসে বা তাদের কলেজে ক্লাস হয় সেটা যদি বুঝতে না পারে, তাহলে বি ব্রেনার সবসময় তাদের সাথে আছে এবং থাকবে ভবিষ্যতে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আশা করব যে একটা সময় এমন হবে যে নার্সিং এর ম্যাক্সিমাম স্টুডেন্টই বি ব্রেনারের। ইনশাল্লাহ আমরা সেটা ট্রাই করছি, এবং হ্যাঁ। সবাই যাতে বিভিন্ন ধরনের কোয়ালিটি নার্সিং এডুকেশনটা পায়, হুম হুম। এটুকু আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ নাবিলা, থ্যাংক ইউ সো মাচ। আমি ধন্যবাদ। এবারে একটু 1 মিনিটে একটু যা শৈলেনার কাছ থেকে শুনবো। শৈলেনা, এক্স্যাক্টলি স্টুডেন্টের জন্য তোমার কি পরামর্শ থাকবে? স্টুডেন্টদের জন্য আমার পরামর্শ এটাই বলবো যে হচ্ছে, আপু যেটা বলে গেল যে পড়তে হবে। আসলে জানতে হলেও পড়তে হবে, শিখতে হলেও পড়তে হবে। মেইন কথা পড়তে হবে। এখন হচ্ছে যেহেতু কম্পিটিশনের যুগ, এআই সবার হাতেই আছে। এখন এআই কেও তোমার ইউটিলাইজ করতে হবে, প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এখন হচ্ছে বি ব্রেনার থেকে তোমাকে অবশ্যই গাইড করা হবে যে কোথায় তোমার ল্যাকিংস থাকতে পারে, কারণ বি ব্রেনার বিগত 16 সাল থেকে কিন্তু নার্সিং নিয়ে কাজ করতেছে। তাহলে একটা লং টার্ম সময় নিয়ে কিন্তু নার্সিং কে রিসার্চ করে তারা হচ্ছে আগাচ্ছে। তো তোমার ঘাটতি কোথায় থাকতে পারে এগুলো বি ব্রেনার থেকে অন্য কোনো প্ল্যাটফর্ম মানে ভালো জানার কথা না। বা বি ব্রেনার এখন যে পর্যায়ে আছে, অন্যান্য প্ল্যাটফর্মের এই পর্যায়ে আসতে তাদেরকে আরো 10 বছর সময় নিতে হবে। তো আমি আশা করি যে হচ্ছে বি ব্রেনার তোমাকে গুছাই দিবে প্রথম বর্ষ থেকে একদম তোমার জব ফেস পর্যন্ত। একদম কি বলবো, মানে নার্সিং এর শুরু থেকে শেষ পর্যন্ত বি ব্রেনার তোমার সাথেই আছে। থ্যাংক ইউ সো মাচ। শৈলেনা খুব সুন্দর করে স্টুডেন্টের উদ্দেশ্যে সুন্দর একটা কথা বললো, যে এক্স্যাক্টলি আমরা তোমাকে একদম প্রথম থেকে শেষ অবধি বিব্রেনার আমরা সহায়তা করার ট্রাই করবো, যতটুকু আমাদের সাধ্যে রয়েছে আমরা ট্রাই করবো। এন্ড লাস্টলি নুরানি, এক্স্যাক্টলি তোমার 1 মিনিটের মধ্যে স্টুডেন্টের জন্য কোনো পরামর্শ থাকবে কিনা? ক্যামেরাটা মানে উল্টে গিয়েছে নুরানি। হ্যাঁ, হ্যাঁ পরামর্শ বলো। বলতে একজন স্টুডেন্ট যদি তার প্যাশন থাকে, তার যদি ড্রিম থাকে, আর তার যদি ক্যারিয়ারে ভালো কিছু করার ইচ্ছা থাকে, দেখা যায় যে একজন স্টুডেন্ট মানে তাকে জোর করে বলা হলো বা কেউ একজন চাপিয়ে দিল যে তুমি নার্সিং এ ভর্তি হও, সে ভর্তি হয়ে গেল কোনো কিছু না জেনে। বাট এরকম করলে তো আসলে কোনো প্রফেশনেই ভালো করা যায় না, সেটা নার্সিং হোক, ভার্সিটি হোক বা মেডিকেল হোক, যে কোনো জায়গাতেই তোমার প্যাশন থাকতে হবে, ড্রিম থাকতে হবে, এবং ক্যারিয়ারে ভালো কিছু করার মতন একটা তাগিদ থাকতে হবে। সেই রকম ডেডিকেশন লেভেল থাকলে তবেই তুমি একটা জায়গায় ভালো করতে পারবে, তবেই নার্সিং এ আসা উচিত। এবং নার্সিং শুধুমাত্র একটা প্রফেশন না, এটা আসলে একটা সেবার ধর্ম। এবং আমরা যে নার্সেস ডে, আজকে নার্সেস ডে এর জন্য আমরা এই আলোচনায় বসেছি, এই নার্সেস ডে যে আমরা পালন করি এটারও একটা আহ আহ, ব্যাপক গুরুত্ব আছে। এই নার্সেস ডে এর মাধ্যমে আসলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এই নার্সিং প্রফেশনটাকে এত ডেভেলপমেন্টে আনতে পেরেছি।
তো এই ডেভেলপমেন্টটা আমরা আশা করব যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে আরো বেশি ত্বরান্বিত হবে, আমাদের এই নার্সিং সেক্টরটা আরো বেশি ডেভেলপড হবে আমাদের মাধ্যমে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে। তো সেইভাবে তাদেরকে রেডি হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এই পর্যায়ে আমাদের সাবিত ভাইয়া তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা রেখেছে। তো আমি সাবিত ভাইয়াকে একটু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বলবো, যাতে আমাদের অ্যানাউন্সমেন্ট আমরা সাবিতের কাছ থেকে শুনতে পারি। সাবিত, তুমি জয়েন হয়ে যাও এক্স্যাক্টলি স্ক্রিন শেয়ার করে। সাবিত, চলে আসছে তোমাদের, সাবিত ভাই চলে আসছে। তো সাবিত, এক্স্যাক্টলি কি এক্সাইটমেন্ট মানে অ্যানাউন্সমেন্ট আছে এই স্টুডেন্টের জন্য, এটা একটু বলে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই হচ্ছে আমাকে দেখতে পাচ্ছো এবং আমার পিছনে একটা ঐতিহাসিক পোস্টারও হয়তো বা তোমাদের দেখা যাচ্ছে নিশ্চয়ই, যেটা আসলে নার্সিং এর মধ্যে আমরা অনলাইন প্রতিষ্ঠান হিসেবে সব থেকে বেশি চান্সের যে রেকর্ড ইনশাল্লাহ আমরা এবছর গড়েছি, সেটা আমি এখনো আমার জুম এডিশনের মধ্যে রেখেছি। এবং তোমাদের যখন ইন্টারভিউ নিতাম, যেহেতু হচ্ছে এখানে আজকে বেশিরভাগ ক্ষেত্রে যারা চান্স পেয়েছে অলরেডি বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তাদের জন্যই বিশেষত লাইভটা। সো তোমাদের ইন্টারভিউ নেওয়ার সময় হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতাম। আজকে আবার নতুন আরেকটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করার জন্য যুক্ত হয়েছে, এবং সেটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে সব থেকে বেশি যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের নার্স কিংবা হচ্ছে নার্সের মূল্যায়ন যেটাই বলি না কেন, সবকিছু মিলিয়ে আমাদের সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা নিজেরা যদি নিজেদের জন্য স্কোপ তৈরি করতে পারি, সেটাই আমাদের জন্য সব থেকে বড় একটা সুবিধা হবে। এবং এইটার ব্যাপারে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে শিখিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত বুঝিয়ে যাচ্ছি, এবং প্রতিনিয়ত এই বিষয়টাকে আরো ইউটিলাইজ করার চেষ্টা করছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে 6টা যদি কমেন্ট আসে কোনো একটা পোস্টে নার্সিং সম্পর্কিত, এখান থেকে 3টা বা 4টা আসে কোশ্চেন সম্পর্কিত, আরেকটা প্রশ্ন আসে দীর্ঘশ্বাসের, হ্যাঁ এইটা ওইটা। তো এই দীর্ঘশ্বাসটা আমরা একদম নির্মূল করে ফেলতে চাই, এবং এই দীর্ঘশ্বাস যেন না থাকে। তোমরা অনেকেই দেখবা যে বিভিন্ন আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠান আছে বা অন্যান্য যে বলা যেতে পারে ভর্তি প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা ইত্যাদি ইত্যাদি, সেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়, অনেক কিছু হয়। বাট নার্সিং এর ক্ষেত্রে এসে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে শুধু পড়ো, এই অফলাইনে এসে পড়ো, পরীক্ষা দাও, এবং হচ্ছে কোনো মতে যেন তেন মতে কয়েকটা নাম্বার নিয়ে তুমি হচ্ছে চান্স পেয়ে যাও। এই জিনিসটাকে পরিবর্তন করার উদ্দেশ্যেই বিব্রেইনার প্রতি বছর সব শিক্ষার্থীর জন্য আমরা কয়েক ধাপে ক্যাম্পেইন আয়োজন করি। এবং প্রতি বছর আমাদের এই ক্যাম্পেইন গুলো এত বেশি জনপ্রিয় হয় যে আমাদের এবছর যে প্রথম হয়েছে ওর যে পোস্টটা সেটা প্রায় 32,000 মানুষের কাছে গিয়েছে। তো 32,000 মানুষের কাছে শুধু প্রথম জনার গিয়েছে, দ্বিতীয় জনার প্রায় 27,000। সো এই যে বিশাল সংখ্যক শিক্ষার্থী মানে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারছে, এই বিষয়টা আসলে বিব্রেইনার সুযোগ করে দিয়েছে, এবং এভাবেই আসলে বিব্রেইনার প্রতি বছর প্রত্যেকটা ক্ষেত্রে আরো বৃদ্ধি পাবে, এটাই আমাদের প্রত্যাশা আমাদের এই আজকের নার্স দিবসে। তো আমি এবছর আমাদের একেবারে 6 মে, যেহেতু আমাদের 2025-26 সেশনে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ছিল 6 মে, সেই উদ্দেশ্যে আমাদের 1 তারিখ থেকে আমরা হচ্ছে প্রচারণা চালাচ্ছিলাম যে আমাদের 6 তারিখ বা এর পরবর্তীতে যে কোনো দিন তোমরা হচ্ছে 12 তারিখের মধ্যে, অর্থাৎ আমাদের 12ই মে আমাদের নার্স দিবস উপলক্ষে আমরা এটা করেছিলাম যে এর মধ্যে তোমরা তোমাদের ইনস্টিটিউশনের যে ছবি অথবা ভিডিও, এবং এটা কেন করা হয়েছে কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী মনে করে যে নার্সরা হয়তো বা হসপিটালেই পড়াশোনা করে, তাদের পড়াশোনার জায়গা হয়তো বা হসপিটালেই, এবং অনেকে মনে করে যে নার্সের ইনস্টিটিউশন আছে কি নাই ইত্যাদি ইত্যাদি। এবং অনেকে কমেন্টেও দেখলাম আমি হচ্ছে এই 6 তারিখের আগে যে আমার তো ক্যাম্পাসই নেই। পরবর্তীতে তারা অংশগ্রহণ করেছে এবং সেখানে দেখা গিয়েছে যে না, খুব সুন্দর পরিপাটি, এবং এটা চাইলেই সম্ভব যে আমি যেখানে চান্স পেয়েছি সেটা আমার একটা গর্ব এবং সেটা আমার একটা অর্জন। তো এইটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, এবং এটাকে যত বড় করে দেখা যায় ততই আমার জন্য আলহামদুলিল্লাহ, আমার জন্য শুকরগুজার। সো এই কারণেই আমাদের এই ক্যাম্পেইনটা আয়োজন করা হয়েছিল। সো আমি ভাইয়ের অনুমতি নিয়ে এবং ম্যামের অনুমতি নিয়ে, যেহেতু আজকে তারা আমাদের আজকের এখানে প্রধান অতিথি, এবং এ কারণে প্রথমত হচ্ছে ম্যামকে ধন্যবাদ, বিশেষ করে আজকের এই কারণেই হচ্ছে ম্যামকে বিশেষভাবে হচ্ছে অনুরোধ করা হয়েছিল। যাই হোক, সো আজকে আমরা হচ্ছে প্রথমেই একটু আমরা দেখিনি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আচ্ছা, সো আমার স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, সো প্রথমে জানিয়ে রাখি যে আমার প্রথম দিন আমার নার্সিং ইনস্টিটিউট, এখানে আসলে আমরা চেষ্টা করেছি আমাদের আচ্ছা, স্ক্রিনটা যারা শিক্ষার্থীরা স্ক্রিনটা ছিল। এখনো হ্যাঁ হয়েছে, শেয়ার হয়েছে। হ্যাঁ, শেয়ার হয়েছে।
আচ্ছা, সো আমাদের শিক্ষার্থীরা যারা ছিল তারা যেন হচ্ছে একদম নার্ভাস বাদ দিয়ে, নার্ভাসনেস দূর করে একদম খুব ইজিলি তারা যেন হচ্ছে আমাদের সাথে এই তার প্রথম দিনটা শেয়ার করতে পারে। এবং আমাদের অসংখ্য শিক্ষার্থী আলহামদুলিল্লাহ শেয়ার করেছে। তাদের জন্যই, তাদের সম্মানে আজকের আমাদের এই আহ, বলা যেতে পারে আয়োজন, এবং একই সাথে তাদের আজকের পুরস্কার ঘোষণা। তো পুরস্কার ঘোষণার প্রথমে আমি জানিয়ে রাখি যে আজকে আমরা যারা বিজয়ীতে এখানে অংশগ্রহণ, মানে যারা বিজয়ী হয়েছে, তাদের ক্ষেত্রে যে বিষয়টা আমরা মাথায় রেখেছি সেটা হচ্ছে যে আমাদের এই হাজারো স্বপ্নের একটি ফ্রেম হিসেবে তারা মূলত আজকে আমাদের এখানে বলা যেতে পারে অসংখ্য শিক্ষার্থীর মাধ্যমে তারা যেহেতু এখানে এসে পৌঁছেছে, তারা বিভিন্ন কারণে এসে পৌঁছেছে। যেমন আমাদের এখানে তাদের বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ভিডিও, এবং তারা এখানে তাদের যে ছোট ছোট বিভিন্ন নোট ইত্যাদি শেয়ার করেছে, সেগুলোর প্রেক্ষিতেই কিন্তু হচ্ছে আজকে আমরা তাদেরকে বিজয়ী ঘোষণা করেছি। সো আজকের বিজয়ীর একদম প্রথমেই যদি আমরা যাই, যে সেরাদের সেরা যারা হচ্ছে হবেন, তাদের মধ্যে প্রথম পুরস্কার পাবে বিব্রেনা নার্সিং ফাউন্ডেশন কোর্স। এবং আমার মনে হয় এটা তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পুরস্কার হতে যাচ্ছে, কারণ এই বিব্রেনা নার্সিং ফাউন্ডেশন কোর্স কিন্তু তার মূল ভিত্তি করে দিবে। অর্থাৎ অন্য যে কোনো পুরস্কারের থেকে, অন্য যে পুরস্কারগুলো আছে এগুলো হয়তোবা বস্তু বস্তু পুরস্কার, বাট হচ্ছে এই পুরস্কারটা তাকে আসলে একজন একজন পরিপূর্ণ নার্স হিসেবে গড়ে তোলার জন্য একেবারে বেসিক বা ফাউন্ডেশন হিসাবে তাকে সহায়তা করবে। সুতরাং এটা অসাধারণ একটা পুরস্কার, এবং এর সাথে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ থেকে ষষ্ঠ এবং সপ্তম, দশম সপ্তম থেকে দশম পুরস্কার তো আছেই। সো আমি শুরু করতে যাচ্ছি। একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেরা 10-এর যারা হচ্ছে আমাদের একদম সপ্তম থেকে দশম হয়েছে, সপ্তম, অষ্টম, নবম, দশম, তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথমে হচ্ছে মোহাম্মদ শুভ ইসলাম, নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। এবং ওর একটা ছোট্ট কমেন্ট ছিল যে অনেক কষ্টের পর পাওয়া জীবনের একটা বড় অধ্যায় বা হচ্ছে বড় পাওয়া। খুব সুন্দর করে হচ্ছে রিভিউ দিয়েছে, বেশ ভালো লেগেছে আমাদের বিচারকদের। সুমায়া আশরাফি, ও হচ্ছে মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল, যে ওর অনেক কষ্ট লাগছে এবং মনে হচ্ছে যে সার্ভাইভ করতে পারবো কিনা। তবে কোনো সমস্যা নেই, আমাদের বিব্রেনার ফাউন্ডেশন কোর্স এবং আমরা যেহেতু তোমাদের সাথে আছি, অবশ্যই তোমার এটা সহজ হয়ে যাবে। এরপরে রয়েছে সুমাইয়া জাহান সাইমা। সাইমা সম্ভবত আমাদের এখানেও যুক্ত আছে, আমি দেখলাম ওর কমেন্ট। নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জ, ও আমাদের বিব্রেনারের স্পেশাল এডিশন মক পেয়ে যাবে। স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়ে, আল্লাহ তাআলা সবার ইচ্ছেই পূরণ করুক। খুব সুন্দর কথা বলেছে। এরপরে আমাদের সুমাইয়া আক্তার ইভা 10ম স্থান অধিকার করেছে ঢাকা নার্সিং কলেজ থেকে, ঢাকা মেডিকেলের। যে অনেক কষ্টের পর কাঙ্ক্ষিত কলেজে নিজের জায়গা করে নেওয়ার যে তৃপ্তি, সেটাই প্রথম ধাপেই সবচেয়ে বেশি অনুভব করা যায়। আসলেই একজন মানুষ যে কোনো প্রফেশনে ঢোকার আগে সে 3বার ওই জিনিসটা অর্জন করে। প্রথমত সে যখন চান্স পায়, দ্বিতীয়ত তার ওরিয়েন্টেশনের দিন, এবং তৃতীয়ত সে যখন ওইটা পরিপূর্ণভাবে অর্জন করে ফেলে বা হয়ে যায়। সো ও খুব সুন্দর একটা কথা বলেছে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী যারা আছে তাদের উদ্দেশ্যে, এবং এখানে আমরা চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকার যারা করেছে তাদের, এবং এখানে প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে এআই থেকে। আমাদের আশরাফুল ইসলাম অপু, নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, শেরপুর থেকে। ও বলেছে নতুন অভিজ্ঞতা, নতুন মুখ, নতুন পদযাত্রা, চমৎকার অনুভূতি, খুব ভালো। এবং আমাদের যা পোস্ট গুলো যেগুলো ছিল, সেগুলোতে ওদের অনেক সুন্দর সুন্দর ছবি এবং খুব সুন্দর কিছু কথাবার্তা ছিল। আমরা খুব দ্রুতই সেগুলোকে কম্বাইন করে পাবলিশ করে দিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এরপরে তাহমিনা আক্তার এনি, ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ও হচ্ছে নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ভোলা থেকে। খুব সুন্দর ছবি পাঠিয়েছে আমাদের উদ্দেশ্যে। এরপরে সাদিয়া আক্তার প্রমি, ও আমাদের একটি প্রাইভেট নার্সিং কলেজ থেকে যুক্ত ছিল। আমি স্বপ্ন পূরণের জন্য নতুন এক যাত্রা শুরু করেছি, যার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করার মতো না। তো ওদের প্রত্যেকের এই সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদের এই প্রতিযোগিতা এগিয়ে গিয়েছে। এবং এরপরে যদি আমরা চলে যাই, আমাদের যারা তৃতীয় স্থানে অধিকার করেছে, সো তৃতীয় স্থান অধিকারকারী আমাদের হচ্ছে ইশরাত জাহান তুরা। ও হচ্ছে কমিউনিটি বেসড নার্সিং কলেজ বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে। এবং ও অক্সিমিটার থার্মোমিটার, যেটা খুব গুরুত্বপূর্ণ ওর নিজের পার্সোনাল লাইফের জন্য, যে দিনটা ছিল অদ্ভুত এক অনুভূতির মিশ্রণ, উচ্ছ্বাস, নার্ভাসনেস আর স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আমার আম্মু একজন নার্স, তাই ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল আমিও একদিন আদর্শ নার্স হব। বিব্রেনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি যদি আমাদের সাথে যুক্ত হও, অবশ্যই হচ্ছে আহ মানে এই মুহূর্তে লাইভ দেখে থাকো, একটু জানাবে তোমার অনুভূতি কেমন। এবং এটা আসলে অসাধারণ বিষয় যে মা নার্স ছিল, সেখান থেকে ও কিছু শিক্ষার্থী আমাদের সাথে এমন শেয়ার করে থাকে যে আমাদের আসলে প্রথমে ইচ্ছা ছিল না নার্স হওয়ার, পরবর্তীতে আমরা হয়তো বা কোনো কারণে নার্সিং এর দিকে এসেছি। বাট অসংখ্য শিক্ষার্থী আমরা এরকম পেয়েছি যারা ছোটবেলা থেকেই তাদের ইচ্ছা ছিল নার্স, এবং এটা আসলে বাংলাদেশের যে একটা বড় পরিবর্তন হচ্ছে এই ব্যাপারটাতে, এটা আসলে প্রমাণ করে। আচ্ছা, দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে আমাদের নাইমা তালুকদার ইভা, সিলেট নার্সিং কলেজ, ওসমানী মেডিকেল কলেজ। এবং ও একটা স্থেতস্কোপ পেয়ে যাবে, যেটা ওর অনেক কাজে লাগবে। অনেক অনেক ভালো, একদিকে নতুন স্বপ্ন পূরণের ধাপ, অন্যদিকে মা বাবাকে ছেড়ে আসার কষ্ট, এর দুটার মিশ্রণেই আসলে তোমাদেরকে বড় হতে হবে। এবং এটার মাধ্যমেই আমরা আমাদের দ্বিতীয় স্থান অধিকার পর্যন্ত পেয়ে গেলাম। এবারে হচ্ছে আমরা আমাদের
মানে যেটা মূল আকর্ষণ, আমাদের বিব্রেনা নার্সিং ফাউন্ডেশন কোর্সকে জিতেছে, এটার জন্য আমি হচ্ছে আহ তাহলে চলে যাচ্ছি পরবর্তী যারা প্রথম স্থান অধিকার করেছে। ওকে, সো আমাদের চ্যাম্পিয়ন হয়েছে মেহেরুন মুন। মেহেরুন মুন খুবই ভালো করেছে। ও হিউজ সংখ্যক শিক্ষার্থী ওকে সাপোর্ট করেছে, ওর অসংখ্য ফ্রেন্ড ওকে কমেন্টে অভিনন্দন জানিয়েছে এবং ওর জন্য শুভকামনা জানিয়েছে। সবকিছু মিলিয়ে আমরা প্রথম থেকে বলেছিলাম যে তোমার ফ্রেন্ডসরা আসলে এই ক্যাম্পেইনে সব থেকে বড় ভূমিকা পালন করবে, এবং মেহেরুন মুন এই যে জায়গাটায় অনেক সফল, এবং এ কারণে ও প্রায় 32,200 প্লাস রিচ নিয়ে এত সংখ্যক মানুষের কাছে ওর পোস্টটা পৌঁছে গিয়েছে। এবং এই সংখ্যক মানুষের কাছে পৌঁছে গিয়ে ও কিন্তু আজকের প্রথম স্থান অধিকারী। এবং শুধুমাত্র ওর, পৌঁছে যাওয়াই এখানে গুরুত্বপূর্ণ না, এর সাথে সাথে ও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে ওর যাবতীয় সবকিছু, যে কিভাবে আসলে ওর প্রথম স্থান দুঃখিত, ও কিভাবে ওর অনুভূতি এবং হচ্ছে কলেজে যাওয়া সবকিছু মিলে খুব সুন্দরভাবে মেহেরুন মুন প্রথম স্থান অধিকার করেছে। তো আমরা মেহেরুন মুনের জন্য একটা বলা যেতে পারে আমরা করতালি দিতেই পারি, যদি এটা অফলাইন হলে ভালো হতো। যাই হোক, অনলাইনে আপাতত আমাদের করতালি দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নিজে নিজে। এবং মেহেরুন মুন যদি এখানে যুক্ত থাকো তাহলে তো ভালো। তোমাকে অনেক অনেক অভিনন্দন বিব্রেনের পক্ষ থেকে। এবং তোমার পোস্ট বলো বা হচ্ছে যাবতীয় যা কিছু বলো সবকিছু মিলিয়ে 10 on 10 পেয়ে তুমি আসলে চ্যাম্পিয়ন হয়েছো। আহ, এবং আহ, এবং আমি যদি হচ্ছে এরপরে একটু প্রসিড করি, যে আমাদের প্রথম দিনের যে অনুভূতি আছে সেই অনুভূতির দিক থেকে আমরা যেটা দেখেছি যে আহ, বাংলাদেশের নার্সিং এর বিভিন্ন ধরনের মানে বলা যেতে পারে গুজব এটা সেটার পরেও আমাদের শিক্ষার্থীরা অর্জনের তৃপ্তি, যে অনেক কষ্টের পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো, ভয় এবং শূন্যতা, যে তাদের কিছু ভয়ও ছিল যে আসলে বাবা মাকে ছেড়ে আসার কষ্ট সার্ভাইভ করতে পারবে কিনা, এবং রয়েছে বিশুদ্ধ আনন্দ, যে চমৎকার অনুভূতি এবং অসাধারণ ভাবে তারা তাদের নতুন বন্ধু পাওয়া, সবকিছু মিলে তাদের বিশুদ্ধ আনন্দ এবং কৃতজ্ঞতা ও উত্তরাধিকার, যে আম্মু একজন নার্স, তার স্বপ্ন পূরণ। তো সবকিছু মিলিয়ে আমাদের অনুভূতির মিশ্রণই হলো নার্সিং জীবনের প্রথম দিনের আসল সৌন্দর্য। এবং আমরা চেষ্টা করেছি তোমাদের সাথে আমরা যেন এই আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি, এবং আমাদের শিক্ষার্থীরা যারা চান্স পেয়েছো বা কোনো কারণে চান্স মিস করেছো, সবকিছু মিলিয়ে আমাদের এই যে বিগত 6 দিন আমরা অনেক সুন্দরভাবে তোমাদের পোস্টের সমারোহের মাধ্যমে কাটিয়েছি। এবং আজকেও কিন্তু অসংখ্য শিক্ষার্থী তাদের নার্সিং এর, যেহেতু আজকে নার্সিং ডে, এই কারণে হচ্ছে তারা খুব সুন্দরভাবে পোস্ট করছে। তো তোমাদের এই বিষয়গুলোই কিন্তু নতুন অধ্যায় শুরু করছে। এবং তোমাদের যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলে, আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যেটা আসলে এখানে লেখা আছে যে বিজয়ী সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের যাদের নাম আসেনি তাদের আসলে মন খারাপ করার কিছু নেই, কারণ আমাদের মূল লক্ষ্যই ছিল তোমাদের প্রত্যেকের যেন ক্যাম্পাস জীবন আনন্দময়, শিক্ষণীয়, সাফল্যের হয়। এবং তোমরা প্রত্যেকে আমাদের গর্ব। এখানে যে যে চান্স পেয়েছো, সে সরকারি নার্সিং এ হোক অথবা বেসরকারি নার্সিং এ, যেখানেই হোক না কেন, আমাদের শিক্ষার্থী তোমরা, যে কারণে কিন্তু আমরা এটা গর্ব করে বলতেই পারি যে আমাদের এখান থেকে একজন নার্স বের হবে। সো তোমরা যারা বিজয়ী আছো তারা তো অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবে। যারা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছিলে এবং অংশগ্রহণ করেছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তামিম ভাইকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা আহ, আয়োজন করার জন্য এবং আয়োজন করতে আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য। সো এই পর্যন্তই আজকে, তাহলে আমার যে প্রেজেন্টেশন সেটা এখানেই সম্পন্ন হলো। থ্যাংক ইউ সো মাচ সাবিত। সাবিতকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যেহেতু একটা খুব কি বলে গুরুত্বপূর্ণ একটা সেশনের সময় ছিল, এবং আমাদের শিক্ষার্থীদের জন্য খুব আনন্দের একটা সময়, যে শিক্ষার্থীরা তাদের প্রথম দিনের গল্পগুলো বিব্রেনাদের সকলের সাথে শেয়ার করেছে, এন্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। আর এটাকে অ্যাপ্রিসিয়েশন হিসাবে আমরা তাদের জন্য গিফটের ব্যবস্থা রেখেছিলাম, এবং আলহামদুলিল্লাহ তোমরা জানতে পারলা যে কারা কারা আমাদের সাথে পার্টিসিপেট করেছে। বাট এন্ড অফ দ্য ডে আমাদের স্টুডেন্টের মূল ব্যাপারটাই ছিল তুমি প্রথম দিন তোমার ক্যাম্পাসে গিয়েছো, তোমার একটা স্মরণীয় দিন। এই স্মরণীয় দিনটা তাদের তুমি সুন্দর করে স্মৃতিতে আবদ্ধ করে রাখো, তোমার মনের স্মৃতিতে, মোবাইলের স্মৃতিতে, বা বিভিন্ন যে পোস্ট করেছে এই স্মৃতির মাধ্যমে, জিনিসটা যাতে তোমার লাইফে একটা সিগনিফিকেন্ট একটা ইভেন্ট হিসেবে তাকে এটাকে ইন্সপায়ার করার জন্য কিন্তু আমরা এই ক্যাম্পেইনটা করেছি। তো ক্যাম্পেইনে কিছু না কিছু মানুষকে বিজয়ী আমাদের করতে হয় প্রত্যেকবারের নিয়ম অনুযায়ী। তো যারা মানে এক্স্যাক্টলি হচ্ছে মানে পুরস্কার যাদেরকে আমরা দিতে পারিনি, উই আর সরি, তোমরা সবাই বিজয়ী, তোমরা সবাই বিজয়ী। বাট এর মাঝখানে আমরা অল্প কয়েকজনকে আমরা হয়তো কিছু পুরস্কার দিয়েছি। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমরা তোমার সামনের দিনগুলোর জন্য দোয়া করছি, যাতে তুমি একজন ভালো, একজন দক্ষ এবং একজন মানবিক নার্স হইতে পারো, এবং তুমি বাংলাদেশ এবং বাংলাদেশকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এই দোয়া এবং শুভকামনা তোমার জন্য থাকবে। এবং আমি শেষ মুহূর্তে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের নাবিলা ম্যামকে, আমাদের নুরানি বসির, সাবিত এন্ড সোহেল লেনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এত শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে, সারা দেশে লোডশেডিং হচ্ছে, এর মাঝখানে সবাই জয়েন করেছে যে যার জায়গা থেকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে আমাদের সাথে
থাকার জন্য, মনোযোগ দিয়ে আমাদের আজকের সেশনটা শোনার জন্য। আমি বলবো যারা নার্সিং নিয়ে ডিটেলসে জানতে চায় তাদের আজকে লাইভ সেশনটা প্রথম থেকে আরেকবার দেখা উচিত, তাহলে অনেক কিছু, অনেকগুলো পার্সপেক্টিভ সম্বন্ধে তাদের একটা আইডিয়া হয়ে যাবে। বিশেষ করে প্রথম দিকে আমাদের নাবিলা ম্যাম যে সুন্দর করে কথাগুলো বলেছে যে একজন নার্সের তার কর্ম পরিধিটা কি, এটার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া সবাই ইনশাল্লাহ পেয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে তোমাদের সাথে বা আপনাদের সাথে নেক্সট কোনো সেশনে। বিব্রেনারের সাথে থাকুন এবং নার্সিং সেক্টরের জন্য আমরা বিভিন্ন কাজ করছি, আমাদেরকে পরামর্শ দিবেন। আমাদের কোনো জায়গায় যদি ইমপ্রুভমেন্ট কিছু করা লাগে, আমাদের কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে, এটা অবশ্যই আমাদের জানাবেন। উই আর রেডি টু অ্যাকসেপ্ট, উই আর রেডি টু ইমপ্রুভ, বাট আমাদের জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।